কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন রেডিও সারাবেলা ৯৮.৮ FM, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেডিও সারাবেলার ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে রাতুল আছি আমি, এবং আমার সাথে বরাবরের মতোই শাহাদুল থাকি স্টুডিওতে। আনফর্চুনেটলি আজকে শাহাদুল নেই, তবে শাহাদুলকে মিস করছি আমি, কারণ এমনটা হয়েছে যে আমি ছিলাম না, প্রোগ্রাম হয়েছে শাহাদুল ছিল, বাট মানে প্রোগ্রাম হচ্ছে শাহাদুল ছিল না এমনটা কখনো হয়নি, এটাই প্রথম হচ্ছে। শাহাদুল অনেক দূরে গেছে, অর্থাৎ ওর এক রিলেটিভের বাসায় গিয়েছি খুলনাতে। তো শাহাদুলের জন্য সবসময় শুভকামনা, সে ফিরে আসবে দু একদিনের মধ্যেই। আমি আমার সঙ্গে কথা হয়েছে, তো যারা শাহাদুলকে মিস করছেন বা আমি স্পেশালি মিস করছি, তো শাহাদুলকে ছাড়াই প্রথম প্রোগ্রাম করছি আজকে। আই থিঙ্ক আজকের প্রোগ্রামটাও জমবে। বরাবরের মতোই আমাদের সাথে স্টুডিওতে অতিথি আছেন, এবং আমাদের কাছে যে মেইলগুলো আসে সে মেইল আছে, এবং চমৎকার চমৎকার মেইল আছে। অনেক পুরনো কিছু ব্যক্তি আমাকে মেইল করেছেন, আমার অনেক পছন্দের কিছু মানুষ, তাদের মেইলগুলো আছে। চমৎকার হবে আজকে এই অনুষ্ঠানটি আমি মনে করছি। তো শুরুতে আমি জানিয়ে দিতে চাই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে কমিউনিকেট করার ওয়েগুলো আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো যদি ভৌতিক ঘটনা থেকে থাকে যেটি আপনি শেয়ার করতে চান আমাদের স্টুডিওতে এসে, সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন। রেডিও সারাবেলার ফেসবুক পেজ থেকে আমরা লাইভ করছি। আমাদের পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio সারাবেলা, এবং আরেকটি মাধ্যম আছে যেটির মাধ্যমে আপনারা আমাদেরকে শুনতে পারেন, সেটি হচ্ছে আমাদের রেডিও সারাবেলার ওয়েবসাইট www.radiosarabela.fm। আর আপনাদের কথাবার্তাগুলো আমাদেরকে লিখে পাঠাতে হলে অবশ্যই আমাদের রেডিও সারাবেলা যে ফেসবুক পেজটি রয়েছে যেখান থেকে লাইভ করছি, সেই লাইভের কমেন্ট বক্সে আমাদেরকে আপনাদের মতামতগুলো জানাতে পারেন। কোন ঘটনা আপনার ভালো লাগছে, আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান, এই সব কিছু। আর হচ্ছে, আপনার সঙ্গে ঘটে যাওয়া যদি এমন কোনো ঘটনা আছে যেটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে পারবেন না, কিন্তু আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনার একটি কাজ করতে হবে। সেটি হলো, আমাদের যে মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com, এই মেইল অ্যাড্রেসটি আপনাদেরকে মনে রাখতে হবে। তো অনেক কথা হচ্ছে, এখন আমি সরাসরি চলে যেতে চাই আজকের মূল আয়োজনে। অর্থাৎ আমার হাতে যে মেইলটি রয়েছে, বরাবরের মতোই আমরা মেইল দিয়ে অনুষ্ঠান শুরু করি। এরপরেই ক্রমান্বয়ে আমাদের অতিথিগণের কাছে আমরা যাব, তাদের কাছে শুনবো তাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতার কথা। তো দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন। আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান যে সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ যুক্ত হয়ে গেছেন, এবং যারা ভূতবেলাকে ভালোবাসেন, আপনারা চান আমরা ভূতবেলাকে নিয়ে আরও সামনে এগিয়ে যাই, তাদেরকে বলতে চাই আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভূতবেলার এই লাইভটি, এবং বেশি মানুষের কাছে দেখার এবং জানার সুযোগ করে দেবেন। তো এই পর্যায়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন সাদেকুল ইসলাম শাকিল, আবু সাইদ ছিলেন, খন্দকার মেহেদী হাসান মানু, সবাই বলছেন যে সব কিছু ঠিকঠাক আছে। তো এই পর্যায়ে আমার আর কোনো ভয় নেই, আমি শুরু করে দিচ্ছি আজকের মূল আয়োজন। আজকে আমার কাছে যে মেইলটি করেছেন হেমন্ত কুমার সাহা, ওনার সঙ্গে, আচ্ছা, উনি অনেক প্রোগ্রামের শুরুতে যখন আমি ফেসবুক লাইভ শুরু করি, সেই প্রথম যে মুহূর্তগুলো, সেই মুহূর্তে উনি ঘটনা পাঠিয়েছিলেন আমাদেরকে। আজকে ওনারই পাঠানো একটি ভয়ঙ্কর ঘটনা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। দুঃখিত, একটু উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। সময় বদলায়, মানুষ বদলায়, দিন বদলায়। আজ থেকে 50 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে বিশাল ফারাক।
আধুনিকতার ছোঁয়ায় ভাসছে মানুষ, নবরূপে আলোকিত হচ্ছে সবকিছু। তবে এই সব আধুনিকতার মধ্যেও মাঝে মধ্যেই আমাদের সাথে কিছু অস্বাভাবিক ঘটনা যা মনকে প্রশ্নবিদ্ধ করে তোলে। আজকে তেমনি একটি ঘটনা শেয়ার করতে চলেছি, যা আমার এক দূর সম্পর্কের দাদার সঙ্গে ঘটেছিল। প্রাইভেসির কারণে আমি জায়গাটির নাম উল্লেখ করতে চাচ্ছি না, তবে আজকের যে গ্রামের শ্মশানের ঘটনাটি বলবো, সেই গ্রামটি মূলত ভারতের সীমান্তের কাছাকাছি। অনেক রাত, গ্রামের শেষ প্রান্তে অবস্থিত শ্মশান ঘাট, যেখানে দিনের আলো ফুরিয়ে যাওয়ার পরও কেউ যেত না। একটি পুরনো শ্মশান, যা বহু বছর ধরে গ্রামের মৃত মানুষের সৎকার করা হচ্ছে সেখানে। তবে মানুষের মধ্যে কথা ছিল, রাতের বেলা এখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। যদিও তা কেউ খালি চোখে দেখেনি, তবে কানাঘুষায় তা কিংবদন্তি হয়ে গেছে, যেখানে নাকি এক অশরীরী আত্মারা ঘুরে বেড়ায়, যা অত্যন্ত ভয়াল। যার কথা বলছি ওনার নাম সুজয়। গ্রামের সুজয়দা ছিলেন একজন সাহসী মানুষ। জীবনেও তিনি কখনো ভয় পাননি। তিনি সবসময় নিজের সাহসিকতা নিয়ে খুব গর্ব করতেন। একদিন এক অমাবস্যার রাতে বন্ধুদের সাথে কথা বলতে বলতে হঠাৎ সুজয়দার মাথায় আসে যে শ্মশানে গিয়ে দেখে আসা উচিত, এইসব ভূতুরের গল্পের কোনো সত্যতা আছে কিনা। তার বন্ধুরা একে একে তাকে নিষেধ করতে থাকলো, কিন্তু সুজয়দা এক কথার মানুষ, কারো কথাই শুনলেন না। বন্ধুদের ঠাট্টা করার জন্য সুজয়দা বলল, আজ রাতে শ্মশানে একাই যাব, যদি কিছু দেখি তবে তোদের এসে আমি বলবো। এরপর মধ্যরাত, হাতে একটা টর্চ নিয়ে সুজয়দা রওনা হলো সেই গ্রামের শ্মশানটির দিকে। গ্রামের সব মানুষ তখন গভীর নিদ্রায় মগ্ন। নিস্তব্ধ চারপাশ, রাস্তায় একটি প্রাণীও নেই, এমনকি একটি কুকুর। সুজয়দা ধীরে ধীরে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে। তার মনের ভিতর অদ্ভুত একটা রোমাঞ্চ কাজ করছে। শ্মশানে পৌঁছে সুজয়দা চারিদিকে চোখ বুলালো। বড় বড় গাছের ছায়া মাটিতে পড়েছে, বাতাসের শূন্যতা যেন কোনো চাপা কান্নার মতো কিছু একটা শুনতে পাচ্ছে। এখানে বলে রাখা ভালো, অমাবস্যার রাতে অশরীরী শক্তি অনেক বেড়ে যায়, আর সেদিন ছিল অমাবস্যার রাত। হঠাৎ করে সে অনুভব করল যেন কারো ছায়া তার পাশ দিয়ে দ্রুত হেঁটে গেল। সুজয়দা প্রথমে ভেবেছিল তার চোখের ভুল, কিন্তু দ্বিতীয়বার সেই ছায়াটা সামনে দিয়ে আবার চলে গেল। সুজয়দা একটু ভয় পেতে শুরু করলো, কিন্তু নিজেকে শক্ত করে রাখলো। এগিয়ে গেল শ্মশানের মূল জায়গাটির দিকে। সেখানে এসে যা দেখলো, মাটির ছায়ে ঢাকা কিছু পুরনো শব্দের অবশিষ্টাংশ। বাতাসে পোড়া মাংসের একটা গন্ধ ভেসে আসছে। হঠাৎ সুজয়দার পেছন থেকে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, এবং সেই সাথে শুনতে পেল কারো যেন চাপা শ্বাস। সুজয়দা দ্রুত পেছনে তাকালো, কিন্তু পেছনে কিছুই দেখল না। একটু দূরে একটা বড় পাথরের ওপর বসেছিল কেমন একটা অবয়ব। সুজয়দা প্রথমে ভেবেছিল হয়তো কোনো জীবন্ত মানুষ, কিন্তু যখন সে সেই অবয়বের দিকে টর্চের আলো ফেলল, তখনই তার দু চোখের মাথা উপরে উঠল। অবয়বটা কোনো মানুষ নয়, বরং এক অশরীরী। সেই অবয়ব ধীরে ধীরে সুজয়দার দিকে তাকিয়ে হাসছিল। সেই হাসি যেন পৃথিবীর সব ভয়কে একসাথে মিশিয়ে দিয়েছে। হঠাৎ অশরীরীটি হঠাৎ বলে উঠল, কিরে সুজয়, তোর নাকি খুব সাহস? চল, আজ তোর সাহসের পরীক্ষা নেই। বন্ধুদের মধ্যে, আচ্ছা এরপর উনি আবারও বলছেন, বন্ধুদের মধ্যে তুই সবসময় তো তোর সাহস নিয়ে খুব অহংকার করিস। আজ দেখবো তোর এই সাহস কোথায় যায়। এরূপ বলে হঠাৎ কোথায় যেন উধাও হয়ে গেল অশরীরীটি। এই কথা শুনে
সুজয়দা প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। তারপর সুজয়দার সাথে একে একে ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা। তিনি দেখতে পেলেন তার সামনে হঠাৎ একটি পচা দুর্গন্ধযুক্ত লাশ এসে পড়ল, গা দিয়ে মাংস ঝরে পড়ছে। এই ঘটনা দেখে সে দৌড়াতে আরম্ভ করলো, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেছে। এরপর হঠাৎ তার সামনে একটি শকুনের ন্যায় ভয়ঙ্কর রূপী পাখি তার সামনে এসে হাজির হলো। পাখিটি সুজয়দার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে। সুজয়দা পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পাখিটি হঠাৎ করে তার মাথার উপর উঠে এসে বসে। পাখিটির ওজন যেন সুজয়দার ওজনে যেন মাটিতে ভেতরে ঢুকে যাওয়ার মতো অবস্থা সুজয়দার। কোনো পথ না পেয়ে সৃষ্টিকর্তাকে ডাকা শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই শকুনরূপী পাখিটি তার মাথার ওপর থেকে উড়ে গেল। সুজয়দার শরীর ইতিমধ্যে ঘেমে গেছে। সেখান থেকে ওঠার মতো শক্তি তার শরীরে আসছিল না। তারপর অবয়বটি আবার তার সামনে এসে হাজির হলো। এবার অশরীরটি একটি ভয়ঙ্কর স্বরে বলে উঠল, কিরে, এত অল্পতেই ভয় পেয়ে গেলি? তোর সাথে আরো খেলা বাকি আছে। চারিদিক থেকে শিয়ালের গর্জন শুরু হলো। তখনই অবয়বটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সুজয়দা চিৎকার করতে চেয়েছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে লাগলো। এক মুহূর্ত পরে সে আর কিছুই দেখতে পেল না। তারপর অশরীরীটি তার গলায় লিখেছেন, তারপর অশরীরটি তার গলা ভীষণভাবে চেপে ধরে একটি গাছের সাথে তাকে ধাক্কা দিল, কিন্তু সুজয়দা নাকি অনেক জোরে ব্যথা পেয়েছিল। অবাক করার বিষয়, তার শরীর থেকে কোনো রক্তপাত হয়নি। এত কিছু হওয়ার পরেও সুজয়দা জ্ঞান হারায়নি। বলে রাখা ভালো, বেশিরভাগ শ্মশানে দেবদেবী কালী মন্দির থাকে। সুজয়দা গাছের সাথে আঘাত পাওয়ার পর তার মাথায় হঠাৎ আসে মন্দিরে আশ্রয় নেওয়ার কথা। সে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে করতে 8-10 কদম এগিয়ে সেই মন্দিরের সিঁড়ি স্পর্শ করল। সে যে খুব সহজেই কাজটি করতে পেরেছিল তা নয়, তাকে যেন আষ্টে পৃষ্ঠে অবয়বটি জড়িয়েছিল। রীতিমতো এক প্রকার যুদ্ধ করে সেখানে পৌঁছেছে। অবশেষে সমস্ত পরিস্থিতি শিথিল হয়ে গেল। অবয়বটি তাকে ছেড়ে দিয়ে চলে গেল। তোর মধ্যে সুজয়দা জ্ঞান হারিয়ে ফেলেছে। পরের দিন সকালবেলা তার বন্ধু এবং তার পরিবারটা তাকে সেখান থেকে বাসায় নিয়ে যায়। পরবর্তীতে তার জ্ঞান ফেরে এবং তার পরিবারকে সকল ঘটনাগুলো তিনি জানান। তারপর বিভিন্ন রকম তাবিজ কবজ দেওয়া হয়েছিল, যার ফলে তার সঙ্গে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু মানুষটার যে সাহস ছিল, তার বিন্দু মাত্র সাহস আজ তার মধ্যে নেই। এই বলে উনি ওনার ঘটনা শেষ করেছেন। এরপর বিশেষ দ্রষ্টব্যে লিখেছেন যে কবরস্থান বা শ্মশানঘাট উভয়ই অত্যন্ত পবিত্র একটা জায়গা। এসব স্থানে প্যারানর্মাল ঘটনা খুবই কম দেখা যায়, তবে মাঝে মধ্যে আমাদের কিছু অসচেতনতার ফলে এইসব সিচুয়েশনে আমরা পড়ি, যে সত্যি অনাকাঙ্ক্ষিত। অসংখ্য ধন্যবাদ রাতুল ভাইয়া। আশা করি শ্রোতাদের ঘটনাটি ভালো লাগবে। ভূতবেলার ফেসবুক সম্প্রচারের 1 বছর পূর্তিতে অনেক অনেক অভিনন্দন। আগামী দিনের যাত্রা অনেক শুভ হোক এই কামনায়। লেখাতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এটি হেমন্ত কুমার সাহা, মধ্যপাড়া, গাইবান্ধা। Radio Sharabella 98.8 FM. কেমন ছিল ঘটনাটি? আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন, শ্রোতা বন্ধুগণ যারা, তাদেরকে আপনাদের মতামত জানানোর জন্য আমাদের ফেসবুক পেজে আমরা লাইভ করছি। সেখানে আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাতে পারেন। আমাদের রেডিও সারাবেলার ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদেরকে বলে দিচ্ছি, www.facebook.com/রেডিও সারাবেলা। সেখান থেকে আমরা লাইভ করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন সাদিকুল ইসলাম শাকিল ভাই, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। এরপর খন্দকার মেহেদী সালমানও লিখেছেন, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে, চালিয়ে যাও, শেষ পর্যন্ত সাথে আছি। এরপর আমাদের সাথে যুক্ত আছেন জাহিদুল ইসলাম বরকত ভাই, লিখেছেন আসসালামু আলাইকুম রাতুল ভাই, যুক্ত আছি শেষ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যুক্ত থাকার জন্য। এরপর লিখেছেন
আমাদের আমার প্রিয় ফরহাদ রেজা ভাইয়া লিখেছেন গুড। ভাইয়া আমাদের সাথে আছেন আজকে। বলে রাখা ভালো, ভাইয়ের নামটি শুরুতেই বলা উচিত ছিল। কারিগরি সহায়তায় আমাদেরকে এই বিষয়গুলো উনি দেখছেন আজকে, ফরহাদ রেজা ভাইয়া। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে লিখেছেন শুনছি বরকতপুর থেকে, সঙ্গে থাকবো শেষ পর্যন্ত, লিখেছেন আবু সাইদ চৌধুরী। লিখেছেন আমাদেরকে মাহিম হোসেন, লিখেছেন আমাদেরকে দীপু রয় ভাইয়া, আমি অ্যাড হলাম, থাকবো শেষ পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি শুনছি মনোহরপুর 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে আয়ুব প্রধান। লিখেছেন আমাদেরকে সাদিকুল ইসলাম শাকিল ভাইয়া, আমার বন্ধু মেহেদি শিপন আপনার প্রোগ্রাম শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। আপনাদের বন্ধুর জন্য, আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা, আপনাদের 3 বন্ধুর জন্য। লিখেছেন রাফি মল্লিক, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সাদেক হাসান লিখেছেন অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ইমেল পড়ার স্টাইল সুন্দর, থ্যাংক ইউ। স্টাইল সুন্দর হলেই হবে না, এখন আপনারা যদি ইমেল না পাঠান তখন কিন্তু আমার এই স্টাইলও থাকবে না, আবার আপনারা ইমেইলও শুনতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে আমি সবসময় বলি, আপনারা যদি মেইল পছন্দ করেন, এই জন্য আপনাদেরই বেশি কাজ করতে হবে, অর্থাৎ বেশি বেশি মেইল আমাদেরকে পাঠাতে হবে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabella@gmail.com, যেখানে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আপনার সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতা বা ঘটনা, অথবা আপনার জানা কোনো ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আর যারা স্টুডিওতে আসতে চান তাদের ক্ষেত্রে বলি, আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন যে আপনি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান। এরকমই কিছু মানুষ আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন। তার মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে তাদের কাছে যাব। তার আগে আমি কথাবার্তাগুলো শেষ করতে চাই। দেখতে পাচ্ছি প্রিন্স হৃদয় খান ছিলেন, সালাম জানিয়েছেন। কনক স্নিগ্ধ ছিলেন আমাদের সাথে, আমাদেরকে লিখেছিলেন হৃদয় খান বোয়ালি থেকে। সাদিক হাসান লিখেছেন আপনার শোটা এখন আর জি রাসেল, আচ্ছা, ভূত.com-এর মতো হয়, পাশে আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই আমার আইডল অলওয়েজ, আমি এখনও ওনার প্রোগ্রাম শুনি প্রতিনিয়ত, একটা এপিসোডও মিস করি না। লিখেছেন আমাদেরকে ভাইয়া, আমি আপনার গল্প প্রতিদিন শুনি, কিন্তু আজকে প্রথম কমেন্ট করলাম। বাট আপনি কমেন্ট করেছেন, বাট আপনার আসল নেমটি লেখেননি এখানে, আপনার ছদ্মনাম ব্যবহার করেছেন, আপনার নামটি জানাবেন। লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরও ভয়ের দেন ভাইয়া, অনেক ভয় পেতে চাই। লিখেছেন সাদেক। সালাম জানিয়েছেন আমাদেরকে আলামিন সরকার। মুহসিন আলী ছিলেন 2020 থেকে শুনছি, আজ প্রথম কমেন্ট করলাম, অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। আবেগ ইমন লিখেছেন আমাদেরকে রাফি, আমাদেরকে লিখেছেন আলিফ ইসলাম, সরি আতিফ ইসলাম ভাই, আপনার ভয়েসের ভলিউমটা একটু বাড়িয়ে দেন। ওকে, আমি জানানোর জন্য ধন্যবাদ। লিখেছেন আমাদেরকে ফাহাদ সরকার রিফাত ভাইয়া, গত সপ্তাহে অসুস্থতার কারণে থাকতে পারিনি, আজ শেষ পর্যন্ত থাকবো। লিখেছেন ঢোলভাঙ্গা থেকে আমাদেরকে আলামিন। লিখেছেন সাকিবুল ভাইয়া, আপনাকে একটা ইমেইল দেব, সেটা খুব ভয়ানক, আমার ভাতিজার সঙ্গে ঘটা। অবশ্যই আমি অপেক্ষায় আছি সাকিবুল হাসান, আপনি পাঠিয়ে দিন। লিখেছেন আমাদেরকে মহসিন আলী, অনেক ভালো লাগছে রাতুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। অর্ণব ইসলাম লিখেছেন ভাই ভয় লাগছে না। ওকে, সঙ্গে থাকুন, কারণ এই ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবে বলার চেষ্টা করেছি। লিখেছেন আমাদেরকে জামাল মিয়া, আর আচ্ছা, উনি যেহেতু বললেন অনেক সময় দেখা যায় আপনার সঙ্গে হয়তোবা যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন আপনি বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত না আমরা কিছু অনুভব করতে পারি বা বুঝতে পারি, যতক্ষণ পর্যন্ত না সেই বিষয়টি আমার সঙ্গে ঘটছে বা আমাদের সঙ্গে ঘটছে। তো এমন একটা ব্যাপার, এটা আপনার পার্সোনাল মতামত জানাচ্ছেন, ধন্যবাদ। লিখেছেন সাদিক ইসলাম ভাইয়া, মুন্সিপাড়া থেকে শুনছি। রুহুল আমিন আকন্দ, অনেক ভয় লাগছে, কেরানীগঞ্জ থেকে শুনছেন। লিখেছেন জামাল উদ্দিন জীবন, শিবরাম কাঁঠালবাড়ি, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম থেকে। আচ্ছা, শুভ সন্ধ্যা, এখন তো রাত, কেমন আছেন? ওকে, ফাইন। দেখতে পাচ্ছি সোহাগ ছিলেন বালুয়া বাজার থেকে, ওড়িয়া থেকে শুনছেন আমাদেরকে শাহিদ মিয়া। এরপর ছিলেন মনোহর হোসেন সোহেল, আন্তরিক শুভেচ্ছা টাঙ্গাইল থেকে, অনেক অনেক ভালোবাসা, অনেক দূর থেকে যুক্ত হয়েছেন। লিখেছেন আমাদেরকে স্বর্ণাজাহান হাই জানিয়েছেন। মহসিন আলী আবারও ছিলেন, স্বর্ণাজাহান হ্যালো লিখেছেন। রঘুনাথপুর থেকে সোহাগ ছিলেন, মেইলটা অনেক ভালো লেগেছে। আবারও স্বর্ণাজাহান লিখেছেন গাইবান্ধা থেকে শুনছি। তামিম ইকবাল হৃদয় ছিলেন, আসসালামু আলাইকুম। জোনায়েদ ছিলেন আমাদের সাথে, গাজীপুর কোনাবাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি। এরপর লিখেছেন তামিম ইকবাল হৃদয়, আবারও আর এস শাকিল ছিলেন। আচ্ছা, ওকে, ফাইন। আলামিন খান ছিলেন, জান্নাত ছিলেন আমাদের সাথে, মাশাআল্লাহ, অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যুক্ত হচ্ছেন, যুক্ত হতে থাকুন। এরপর ছিলেন আরিফ রাব্বি বলছি ঢাকা থেকে, এবং আরও অনেকেই যুক্ত হচ্ছেন। আপনারা যুক্ত হতে থাকুন। এই মুহূর্তে আমি আমাদের স্টুডিওতে থাকা একজন অতিথি নাহিদ ভাই, তার কাছে চলে যাব। উনি আজকে
ওনার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। তো শুরুতেই ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম রাতুল ভাই। ওয়ালাইকুম সালাম। আহ, জি। বুধবেলা প্রথমবার আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনভাইট করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় বের করে এসেছেন আমাদের স্টুডিওতে। তো আমাদের রেডিও সকালে এসে আপনার কেমন লাগছে এই মুহূর্তে? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া আমরা যে ঘটনাটি শুনবো, আমি তো বাইরে আপনার সঙ্গে যখন কথা বলছিলাম, আপনি আপনার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা প্রথমে জি শেয়ার ভাইয়া, করতে চেয়েছিলেন। সর্বপ্রথম আমার সাথে জীবনের ঘটনা, এটা আমি সর্বপ্রথম বলতেছি। ভাই, ঘটনা হলো 2007। হুম, হুম। সেই সময় আমার বয়স হলো 3 থেকে 3.5 বছর আর কি। আচ্ছা আচ্ছা। আমাদের এলাকা পার্শ্ববর্তী এলাকার আর কি, মানে ফাঁকা জমিতে আর কি, যে শীতের সময় আর কি, ডিসেম্বরের এবারে আর কি জমি কাটাকাটি হওয়ার পর, তো জমি কাটাকাটি সবাই ছেলেমেয়েরা আর কি এটা মাঠ তৈরি করছে। মাঠ তৈরি করে ক্রিকেট, যেটা বলি আমরা ক্রিকেট বল, যেটা বলি আমরা ক্রিকেট বল, সেই ক্রিকেট বল খেলতে খেলতে হুট করে আমার বয়স 7 বছর, আমি তো ছোট, সেই সময় খেলতে পারি না, আমি জাস্ট খেলা ওই হ্যাঁ, দেখতাম আর কি। জি। হুট করে খেলতে খেলতে আর কি প্রায় মাগরিব আজান সময় দিছে। তো সেই সময় সবার মতো চলে গেছে, আমিও তো আমার কেন বাড়িতে তো আমার একটু ফাঁকি, জি। জাস্ট মাঠ থেকে একটু আসার পরে আর কি জাস্ট একটা আমি পালা দেখতে পারলাম আর কি, পালার উপর থেকে একটা সাপ দৌড়ে গেল। তারপরে আমি একটা সামনে একটা পেছনে একটা আড়া ছিল, আর একটা লাঠি নিতাম, লাঠি নিয়ে আর কি আচ্ছা। সাপটাকে আর কি মারার জন্য তার মধ্যে সাপটা আর কি পালাছে। যে সামনে যে পাতিলটা ছিল, সে পাতিলটা মুখ ঢাকা ছিল একটা ইয়া দিয়ে। ওকে। সে আমি জানি যে ভেতরে যদি আরো কিছু থাকে তাহলে আমি লাঠি দিয়ে একটা সাপ মারিয়ে বাসায় মারবো বা বাসায় দৌড় মারবো আর কি। আচ্ছা। তারপর যা দেখি যে ভেতরে যে কিছুই নেই, জাস্ট ওখানে আর কি মানে যেটা বলি আমরা যে করি টাকা ভরি আর কি, যেটা বলি যে ওটা আর কি টাকা। আচ্ছা। মাগরিবের আজানের পর আমি আর কি টাকাটা যখন আমি পালেটা নিয়ে যখন আমি বাসায় গেলাম, আচ্ছা আচ্ছা। বাসায় যাওয়ার পর হচ্ছে না আমার জানলা খোলা ছিল, মানে আমি যে ঘরে থাকি আর কি, আমার জানলা খোলার পরে আমি ওই জায়গায় কি মানে আমার বিছানার উপরে আর কি পালেটা থুই। তারপরে থুয়ে আমি হাঁকমুখ টাকমুখ ধুয়ে আসি, আমার আম্মুকে বললাম যে আম্মু এরকম কাহিনী, আমি এটা জিনিস পাইছি। আচ্ছা। বললো যে জিনিসটা কোথায় রাখছি, আমি বলছি যে খাটের উপরে রাখছি। তারপর ছিল আমার আম্মু যা বলতেছে এটা তুই কোথায় পাইছি, আমি বললাম যে আমাদের পাশের একটা জমি ছিল, বল খেলতে আসতে তাতে আমি এটা পাইছি। তাতে আম্মু বললো যে এটা তুই কাউকে করছিস না, জাস্ট তোরা বলে দিও বলবলা। তারপরে ওদিনকার জস হলো, তারপরে হলো রাত্রেবেলা। আচ্ছা। রাত্রেবেলা হলো আমি একটা স্বপ্ন দেখি যে তোকে আমরা আর কি জাস্ট বহুত সে জাতীয় বলি আমরা, জেন জাতীয় যাকে বলি আর কি, মানে স্বপ্ন হলো যে ওটা আমি তোকে দিয়েছি ভালোবাসি, জাস্ট তুই ওটা গোপনে রাখি দে। না আমি তো আমার মাকে বলছি, মাকে বলার পরে হচ্ছে না ওই রাত্রে আর কি কিছু হলো না। দ্বিতীয় রাত্রে হলো আমাকে আম্মু হলো সন্ধ্যাবেলা আর কি চেয়ারে দিচ্ছে না কোনো জায়গায়। তারপরে হলো জাস্ট সন্ধ্যাবেলা ঘর থেকে যখন বাইরে হয়, ছোটোবেলা থেকে একটা দুষ্টমি করতাম, যে ঘর থেকে যখন বাইরে হয় না, তো তখন আমি আর কি জানলা খুলে আর কি, আমার তো পেশাব বেড়েছে সেই সময়, তো জানলা খুলে আর কি পেশাব করতে যায় দেখি যে আমাদের জানলা খোলার পরে একটা উঁচু পেছনে একটা ইয়ে ছিল, আবাদি জমি ছিল, আবাদি জমি দিকে একটা হলো না লাল জাতীয় জিনিস যেটা আর কি জ্বলতেছে। তারপরে আমি জানলাটা ওদিকে খোলা রাখি আর জাস্ট ঘুরি যায় ওই জিনিসটা আমি দেখলাম। দেখার পর দেখি তো ওটা পাত্রটা জাস্ট জ্বলতেছে। আমি তো আর সেই সময় তো অত কিছু জানি না। তারপর ওটা নিয়ে আসি, ওটা আমি জাস্ট খাটের উপরে রাখি দিলাম জানলা বাদ দিয়ে। তারপর যে হুট করে আম্মু আমাকে উঠকায় যে আমি নাই বাসার ঘরের ভিতরে। তারপর জাস্ট 30 সেকেন্ডটা জাস্ট ভাই যাওয়া আসা গেলে 30 সেকেন্ড আগে, এই 30 সেকেন্ডের ভেতরে আমি আবার আসিয়া আমি বললো এটা কি জিনিস, আমি বললাম যে আমি ওটা পেশাব করতে দেখছি, তার মধ্যে এই জিনিসটা আমি দেখলাম, এইগুলো আনার দরকার ছিল। আমি বললাম যে আমি দেখলাম না আর কি নিয়ে এলাম আর কি, ছোট থেকে একটা অভ্যাস যে কোনো একটা জিনিস থাকলে আর কি হাতে নেওয়া, মানে বয়স কম ছিল। তারপরে ওই রাতে হলো আমার হলো আম্মু স্বপ্ন দেখলো যে কত ছেলেকে আমার ভালো লাগছে, তো ছেলেকে আমি নিব, ওই আর বিনিময়ে তোকে আমি আরো অনেক কিছু দিব, জাস্ট তুই আপাতত এগুলো গ্রহণ কর। দাদা আমার হলো ভয় পেয়ে গেল যে এটা কি ধরনের স্বপ্ন দেখলাম আমি। তারপরে আমি হলো আমার বাবাকে বলার পরে সন্ধ্যে বাবাকে বলার কি আর কি তৃতীয় দিন হলো মাগরিবের পর আমি হলো জাস্ট সাপ দেখতে পাই। সাপ দেখার কারণে আমি হলো ভয় যাই, যাওয়ার পর হলো আমার
পাশে তো আমার দাদা ছিল। হুট করে বলার পর আছে না, উনি বললো যে আমি কাউলি বললাম যে সাপ সাপ সাপ। সব না আশেপাশের লোকজন বললো যে কোথায় সাপ সাপ। আচ্ছা আচ্ছা। তো আমি বললাম যে আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না, কারণটা কি? হুম, কয় ভুয়া কথা করছে। তখন আসলে আমার এক ফুফাতো ভাই, আচ্ছা। তিনি বললো যে মিশে কথা করছে। তখন আসলে আমার দাদা আছে না, হুম, আমার দাদা আছে না, আমার ফুফাতো ভাইকে আর কি একটা রাগ রাগ ধরে যেটা বলি আর কি, শার্ট মারলো আর কি। হুম, শার্ট মারার পর সে চুপ হয়ে গেল। চুপ হওয়ার পর আসলে ইশারা জানার পর আর কি হুম, আবার ওই রকম ঘটনা। তখন বাড়ি থেকে আর কি ভয় পাচ্ছি, ভয়। তারপর সেই রাত্রে ফিরে আমার মাকে আর কি গভীর রাতে স্বপ্ন দেখে তুই এগুলো তোর স্বামীকে বলছিস সন্ধান। হুম, আম্মু তো আরো ভয় পেয়ে গেল। হুম, হুম, ওই রাত্রে ফিরে আর কি একটা ভাই কাহিনী ছিল আর কি। উনি হচ্ছেন না, যে জেনটা ছিল ওই জেনটা হলো আমার মায়ের সাথে আর কি শুয়েছিল আর কি। ওই জেনটা আর কি আমার মায়ের সাথে শুয়েছিল। আমার বাবা তো থাকে না রাত্রেবেলা, আচ্ছা। কাজে যায়। হুম, তো জেনটা শুয়ে আসি কেন আমার আম্মুর সাথে আর কি ইয়েটা করলো। আমি শুনছি যে পরে শুনছি যে আমার আম্মু নাকি ওই জেনটা পোলা ছিল। আচ্ছা, তাই আচ্ছা। পোলার কারণে তারপর ওনাদের গা বলে আসলে একটু নরম, আমি বিশেষ করে নিই জাস্ট হুম, হুম, কথাটা। তারপর যে আমি বললাম যে আম্মু আপনি ভয় পায় নাই? উনি বললো যে না, আমি ছোট থেকে এসব দেখতে যাচ্ছি, আমার এগুলো ভয়টা নেই। আচ্ছা। যে আমার নানা বলে একটু কবরেজ ছিল জাস্ট, হুম, হুম, হুম। তাই জন্য একটু সাহস ছিল। তারপরে আর কি উনি বললো যে ওই রাতে আর কিছু হলো না। উনি বললো যে আমি তোকে অনেক কিছু দেবো, এই বিনিময়ে তোর ছেলেকে আমাকে দিতে হবে। দিতে হবে, আচ্ছা, কন্ডিশন। তারপরে ওই দিন গেল, আমার আমি তো জাস্ট কনফিউজ যে কী করবো, এটা বাড়ির সবাইকে বলে দিই। আচ্ছা। আমার আম্মু না পেয়ে আমার বাবাকে বলে দিল। হুম, হুম, যে আমার বাবা ফিরেছেন, তার বাবাকে বললো যে এরকম কাহিনী হচ্ছে বাড়ির, ওরা কেউ জানো না কিছু। আমি বলছি যে না, কেউ তো কিছু বলে নাই। তারপরে ওই দিন হলো কিছু হলো না। পরের দিন আর কি যাইছে রাত্রেবেলা, আমি আবার যে সাপটা দেখতে পাচ্ছি হ্যান ত্যান। আচ্ছা, জি। ওই স্বপ্ন দেখার পরে কি আর কি ওই সাপটা সেদিন আছে না আমার কি পায়ে আর কি সবল দিয়েছিল আর কি, বা পায়ে হুম, হুম, পায়ে সবল দেওয়ার পরে আর কি মানে বাসায় থেকে আর কি ইয়াটিয়া দেখলো যে হুম, মরিচ জাতীয় যে জিনিসগুলো পানি, জি। ওগুলো খেলালো। তারপর যে বললো যে এটাকে ঝাল লাগে নাকি, হুম, হুম, আর পানি পানি লাগে যাচ্ছে, এরকম আর কিছু কথা বলছিল। আমি বললাম যে ঝাল লাগে। তারপরে অন্যরা বললো সেরকম কিছু না। তারপরে দিন হলো সকালবেলা, যে সম্বন্ধে আর কি আমার নানা হয় আর কি, উনি আর কি কবরাজ, হুম, ওনাকে ডেকে নিয়ে এসে বললো দেখো তো কী হয়েছে। উনি আর কি একটা যেটাকে বলে যে হুম। ফকির বা ফকির এরকম, ফকির জি, 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 পাতা হ্যাঁ, নামায় আর কি জি, জাস্ট। জি, আচ্ছা। উনি পাতা নামিয়ে দেখলো যে এরকম কাহিনী হচ্ছে জাস্ট। হুম, হুম, কয় এই তো কয় এই ছেলেকে তো অনেক কিছু দিছে, অনেক কিছু আবার দিবারও চাচ্ছে, যে কারণ হলো এই ছেলেকে আর কি মানে আমাকে আর কি নিয়ে যেতে চাই কি আর কি। আচ্ছা আচ্ছা। মানে আপনাকে বিভিন্ন কিছু দিয়েছে, এর বিনিময়ে উনি মানে আপনাকে নিয়ে যাবে সঙ্গে করে, জি। এমন এমন একটা বিষয় ছিল। জি, জি, তার তো উনি বললো যে এখন কি করবো, আমার বাবাকে বললো হ্যাঁ, হ্যাঁ, কয় আমি কয় এগুলো যেগুলো দিচ্ছে আমি ওগুলো আবার ওনাকে ফেরত দেবো। ফেরত দেবো। জি। কয় তার বিনিময়ে আমার ছেলেকে আমি আমার দেশে রাখতে চাই। হুম, হুম, বাবা এখন কোবরাজ উনি বল কোবরাজ আবার কি হুম, হুম, যাকে আর কি পাতা নামাইছে তাকে আর কি বললো। তার পাতা নামার পর যারা বললো হুম, যে এটা তো সম্ভব না, আমি তোর ছেলেকে ভালোবাসি, এত কিছু দিছি। জি, কয় সে না বুঝে নিছে, সেটা আমার বাবা বলে কি সে তো এক বেশি ছোট, সে তো অত কিছু জানে না যে এটা কি, কোনটা টাকা কোনটা অত কিছু জানে না সে। হুম, তারপর আমি বললাম, তারপর সে বললো যে ভাই রাতুল ভাই এটা একটা সমস্যা আছে আর কি, জি, এখানে আর কি বলছে যে তোর টাকা তুই নে, আমার ছেলেকে আমাকে ফেরত দিয়ে যা। আচ্ছা। মানে কবিরাজ এইভাবে, আর কি এই কথা বললো। জি, হুম, কবিরাজ বললো যে এখন কবিরাজ বললো যে এখন তুই কি চাস। তা আমি বললো ওই জেন বলছি আর কি আমি ওকে চাই। কয় একে তো হবে না, অন্য কিছু চা। তারপর আর কি বললো যে আমার একে লাগবে। হুম, তো এরকম কবিরাজের সাথে যেটা আর কি তর্কতর্কি হলো। তর্কতর্কি হওয়ার পর আর কি যেটাকে বলে যে লাঠি না ছুরি, যে আর কি মাটিতে যেটা আর কি বাড়ি দেয় আর কি, জি, যে ওটাতে 2-3টা বাড়ি মারার পর আর কি হুম, হালকা পাতলা আর কি কাউলনের বললো যে আমাকে মারিস না। হুম, 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 তা উনি বললো যেটা বললো যে আমি ওকে ছাড়িয়ে দেবো, কিন্তু ওটা সত্য আছে, হুম, আর সত্য আছে, কিন্তু আমি যেসব ওকে দিছি ওসব আমি আর কি দেবো না আর কি। আর আচ্ছা, মানে যা কিছু এ পর্যন্ত আপনাকে দিয়েছে সেসব জি। আর দেবে না। হুম, মানে ওটা আর কি আমাকে দেবে না, কিন্তু সে বললো যে ওর একটা মানে বয়স একটা হলো, মানে নির্ধারিত একটা বয়স হলে আমি ওর সাথে সাক্ষাৎ করবো। আচ্ছা আচ্ছা। মানে সে বয়সটা বলছে যে 18 থেকে 19 বছর। হুম, 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 তখন বাবা বলছে যে যখন ভালো
তুই এগুলো ভালো বলছিস, তখন সম্পর্ক, থেকে জি। দেখা করতে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে বলছে যে এটা মানে নিলাম জাস্ট। হুম মানে নেওয়ার পর সে বললো এখন তুই কি করবি, এখন তুই যাবি মানে কবিরাজ বললো যে এখন তুই যাবি কি বোতল বন্ধ করবো। আমি বললো যে আমি যাবো ঠিক আছে, কিন্তু আমি হুট করে এর সাথে একদিন দেখা করবো। হুম হুম। দেখা করো কয় সেটা মানে নিলাম, কিন্তু এখন তুই কই থাকবি সেটা কর। সে আমাদের আর কি আমাদের জ্যাসুদ ভাইয়ের হুম হুম। জ্যাটোর দিকে আর কি পিছনে আর কি থাকে এখন বর্তমানে আচ্ছা। ওই জায়গাতে এখন অবস্থান করতেছে। হুম হুম হুম। তো অবস্থান করার সে কয় আমি ছাড়িয়ে দেবো ঠিক আছে, কিন্তু হুট করে আমি একদিন দেখতে আসবো। হুম। যাই হোক ওকে। হুট করে একদিন দেখতে আসবো, দেখার পর আর কি আমি হুম হুট করে দেখার পর কিন্তু সে সময় আছে না হুম হুম হুম। বাড়ির কাউকে আর কি বলা যাবে না। আর আমি না বাবা বলছে ঠিক আছে যে কাউকে বলা যাবে না। হুম আর বড় কথা হলো আমি হলো সবচেয়ে বড় কথা হলো আমি বাপ মায়ের কথার উপরে আর কি চলি না আর কি। হুম। বাপ মা যেটা আর কি মানা করতো আমি ওই জায়গাতে আর কি যাওয়া নিষেধ করতাম, আর মাঝে মধ্যে আর কি যাইতাম আর কি, যেখানে অতিরিক্ত মানা করতো সেখানে আর কি বেশি যাইতাম। আচ্ছা। তারপরে এইসব হলো হওয়ার পরে আছে না যেসব টাকা ইয়াতে দিছিল সেসব আঙ্গারি টাঙ্গারি হলো, আর হলো বললাম যে আগুনের মতো ওটা কি মানে ছিল। আপনাকে কি কি যেন দিয়েছিল আরেকবার যদি বলতেন। প্রথমে দিয়েছিল ওটা পালের ভিতরে কি আচ্ছা। 20 টাকা করেছিল আর কি। জি জি জি। হুম আর দ্বিতীয়ত ছিল এটা মনে হয় সোনার দোলা যায়, এটা আমি সম্ভবত জানি যে সোনার দোলা আর কি। হুম হুম। তো সোনার দোলাটা এই দুটো দিয়েছিল। আর হলো আচ্ছা, জাস্ট তৃতীয়ত হলো আমার মার সাথে ছিল, হুম। মানে ওনার গায়ে যা ছিল সগি দিতে চাইছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার মা তো আর কি নেবে না। হুম হুম হুম। এই সব কিছু যখন উনি চলে যাবে তখন একদম ভস্ম হয়ে গিয়েছিল বা পুড়ে গিয়েছিল এরকম বললেন নাকি? সে পরিচিত আর কি। মানে যখন হচ্ছে উনি চলে গেল আপনার কাছ থেকে, জি। বা উনি যখন যে কবিরাজের সঙ্গে যখন কথা হচ্ছিল ওনার, কবিরাজ বলছিল যে আপনি চলে যান, তো তখন উনি সেই মুহূর্তে কি বলেছিল যে উনি চলে যাওয়ার পর হচ্ছে আপনাকে যে জিনিসগুলো দিয়েছিল সেগুলোর কি হয়েছে? ও এই সেগুলো ভাই দ্বিতীয় স্টোরিতে আর কি বলতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তারপরে হলো যখন কবিরাজ যখন জাস্ট বন জাতীয় যেটাকে কালো জাদু বলি আমরা, হুম হুম হুম। ওই কালো জাদু পরে আমাদের গায়ে আর কি সূর্যবান না কিবান জাতীয় একটা বান মারছিল আর কি। জি জি। আর দ্বিতীয়ত হলো বাড়ি আমার হলো বন করে রাখি দিয়েছিল। বনটা হলো চারপাকে হলো মানে মহাজন কিংবা হুজুর, হুম হুম মানে চারপাকে আসে মাঝখানে হলো যে কবিরাজ হলো আমাকে বন করে দিয়েছিল, হুম। সে নিয়ে হলো মাঝখান থেকে আর কি আজান দিবে জাস্ট ওকে। আজান দিবে। হুম তো আজান দেওয়ার আগে আগে হলো এক কোণে দিল একটা আমাদের বাজ্জার ছিল, হুম ওই বাজ্জারে ঘুরতে আর কি বিভিন্ন হঠাৎ বাতাস মানে মাগরিবের সময় তো আর কি মাগরিবের পর হুম হুম। ওখানে কেউ যেতে চায় না। তারপরে হলো ওখানে আমার এক দাদা উনি একটু জানে জাজ, হুম হুম ওখানে কেউ যেতে চায় না। যে আমার দাদা বললো যে আমি ওখানে যাব কোনো সমস্যা হবে না। হুম। কবিরাজ ভালোভাবে বললো যে গেলে কোনো সমস্যা হবে না। আমি বললাম যে না, তার মনের ভিতর সাহস ছিল। তো উনি জাস্ট হুম। ইশারা আগে আগে আর কি সেটা আগে আগে আর কি আজান দিল। আজান দেওয়ার পর আর কি হুম। সেটাকে বলে যে বাড়ি বন, আচ্ছা। যে বাড়ি বনটা হয়ে গেল। হুম হুম। এটাই ছিল ভাই আমার প্রথম ফার্স্ট আচ্ছা, স্টোরি। আচ্ছা। চমৎকার ছিল আপনার এই ঘটনাটি, আমার কাছে বেশ ভালো লাগছিল শুনতে। এখন আরও আগ্রহ হচ্ছে যে এখনই পুরো বাকি ঘটনাটি শেষ করে ফেলি। তবে আমাদের হাতে মেইল আছে এবং শ্রোতাদের কথা আছে, সেই কথাগুলো শেষ করে আবারও ভাইয়ের কাছে ফিরবো। আপনার কাছে আবারও ফিরবো, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। এবং যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছিলেন তাদের কথাবার্তাগুলোতে ফিরতে চাই। দেখতে পাচ্ছি এখানে ছিলেন আমাদের সাথে সোহাগ সর্দার ভাই, আমরা দুই ভাই মিলে শুনছি সোহাগ আর শাকিল, প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, আছে শেষ পর্যন্ত। এরপর লিখেছেন তামিম ইকবাল হৃদয় ভাই, আপনার মেইল দিয়ে প্রোগ্রামটা শেষ করুন। আচ্ছা, মেইল দিয়ে যদি শেষ করি এই জন্য আমার হাতে অফুরন্ত মেইল থাকতে হবে, যাতে করে পুরো প্রোগ্রামটা কভার করা যায়, 2 ঘন্টা কভার করা যায়। সেই পরিমাণ অর্থাৎ সেই পর্যাপ্ত পরিমাণ ইমেইল আমার কাছে এই মুহূর্তে নেই। আরেকটি মেইল রয়েছে, সেটিও খুব বেশি বড় নয়, ছোট, সেটি দিয়ে পুরো প্রোগ্রামটি কভার করা সম্ভব নয়। আপনারা যদি চান আমি আবারও মেইল এপিসোড করি, তো সেক্ষেত্রে কাজটা আপনাদেরই করতে হবে, আপনাদেরকে বেশি বেশি মেইল পাঠাতে হবে। আপনাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। এখানে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আপনার সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা বা অভিজ্ঞতার কথা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। লিখেছেন আমাদেরকে তামিম ইকবাল হৃদয় ভাইয়া। আচ্ছা, উনি তো লিখেছেন। এরপর লিখেছেন আমাদেরকে বিপুল খান ভাইয়া, কেমন আছেন? আমি বিপ্লব, শুনছি লাইট অফ করে একা রুমে, অনেক ভয় লাগছে, আরও ভয় পেতে চাই। এরপর লিখেছেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত ভাই, মেইলটি অসাধারণ ছিল, বিশেষ করে রাতুল ভাইয়ের কণ্ঠে আরও বেশ চমৎকার লাগছিল। আরেকটি বিষয়, ইতালিতে এই মুহূর্তে মোটামুটি শীত শুরু হয়ে গেছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, সব মিলে ভালো
আচ্ছা সব মিলে ভালোই লাগছে। আমরাও যদি এইরকম একটা ওয়েদারে ভূতবেলা করতে পারতাম। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে সারা বাংলাদেশে প্রচণ্ড তাপদাহ চলছে। আমাদের গাইবান্ধাতেও দুপুরে দেখলাম 34°C তাপমাত্রা। এখনও বাইরে প্রচণ্ড গরম। তবে এই গরমের মধ্যেও কিন্তু ভূতবেলা অলওয়েজ জমে আমি মনে করি। যেমন আপনারা কেউ বাসার রুমের মধ্যে ফ্যান ছেড়ে দিয়ে লাইট অফ করে শুনছেন, কেউ বা বাসার বাইরে বসে রাস্তার ধারে পুকুর পাড়ে এরকম জায়গায় বসে শুনছেন। তো এইসব জায়গাগুলোতে অ্যাস্থেটিক একটা ফিল আসে ভূতবেলা শুনতে। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, কে কোথা থেকে শুনছেন জানাবেন, আপনাদের কাছে কোন ঘটনাটি কেমন লাগছে এগুলো জানাবেন। দেখতে পাচ্ছি লিখেছেন নাহিদ হাসান, অনেক ভয় লাগছে। মাজহারুল ইসলাম শিপন ছিলেন আমাদের সাথে, ভাইয়া গাইবান্ধা কবরস্থানের পাশে থেকে শুনছি, ভয় লাগছে খুবই। আয়ুব প্রধান আয়ুব ছিলেন, ভাইয়া ভয় লাগছে না, আরও বেশি ভয়ঙ্কর কিছু দিও। ডিএক্স আলামিন ছিলেন, ভাইয়া আপনাদের প্রোগ্রামটা ইউটিউবে কেমনে দেখবো? আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকবে পিন করে, আপনারা সেখানে সাবস্ক্রাইব করতে পারেন। আর আরেকটি বিষয় বলি, এই ইউটিউবের বিষয়টাতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আপনাদের মাঝে থেকে কোনো একজন শ্রোতা আমাদেরকে খুবই উৎফুল্লতার সঙ্গে আমাদেরকে সাপোর্ট দিয়েছে, বাট শেষ মুহূর্তে এসে ওনার থেকে এরকম একটা কিছু আমি কখনোই আশা করিনি। আমাদের নামে এবং আমাদের নামে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে উনি একটি আলাদা ভূত বেলা নামে একটি ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, যেখানে আমাদেরই কন্টেন্ট ইউজ করে উনি ভিডিও আপলোড দিচ্ছেন। তো এটা কখনোই কাম্য নয় আপনাদের থেকে, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আর আমাদের ভূতবেলার যে রেডিও সারাবেলার যে ভূতবেলার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, এটার ইউজার নামটি হচ্ছে রেডিও সারাবেলার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, অর্থাৎ এটি নয়, আমি আরেকটি অ্যাড্রেস বলছি, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, সেটি হচ্ছে ভূতবেলা RS, এটি হচ্ছে আমাদের ইউজার নাম। আপনি যদি সার্চ বারে গিয়ে ইউটিউবের সার্চ বারে গিয়ে লেখেন ভূতবেলা RS, তাহলে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, যেখানে 3টি ভিডিও আপলোড করা রয়েছে এবং সাবস্ক্রাইবার খুবই কম। আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছি মোজাহিদ হাসান ছিলেন, ভাইয়া যদি আচ্ছা ওকে ভাইয়া, আমি যদি তোমার ইনবক্সে ঘটনা দেই হবে? আচ্ছা, আমার ইনবক্সে দিতে পারেন, যদি আপনি মেইল না করতে পারেন সেক্ষেত্রে সেটা আমাকে বলতে পারেন, আমার ইনবক্সে নক করতে পারেন, এটা ঠিক আছে। তারপর লিখেছেন আমাদেরকে আচ্ছা JH আলিফ, আচ্ছা ভয়ঙ্কর কিছু লাগবে, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে বাট ভয় পেতে চাই, আরও অনেক ভয়ঙ্কর গল্প শুনতে চাই, লিখেছেন আমাদেরকে বিপুল খান। মুজাহিদ লিখেছেন, ভাইয়া আমার ইমেল অ্যাকাউন্ট নেই। ওকে ফাইন, আপনি ইনবক্সে নক দিন আমাকে। রাতুল ভাই কেমন আছেন? আমি যুক্ত হলাম চৌরাস্তা থেকে। ওকে ফাইন। ফাহাদ সরকার রিফা ছিলেন, ছোট ভাইও সাথে আছে, ভয় পেতে চাই, লিখেছেন আমাদেরকে রুহুল আমিন, চালিয়ে যাও, সাথে আছে ভূতবেলায়। সাদাফ আল মুতাসিম সামি, আমার ভাগ্নে সাদাফ অযুক্ত আছে। ভয়ের গল্প দাও, লিখেছেন আল মামুন। কেমন আছো রাতুল? আমি অনেক ভালো আছি। আবারও লিখেছেন আমাদেরকে আরিফুল ইসলাম ভাই, আমার নিউ অ্যাড্রেস মিরপুর 10 থেকে শুনছি, চালিয়ে যান, অনেক সুন্দর হচ্ছে। ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা, নতুন জায়গায় যুক্ত হয়েছেন, মনোযোগের সাথে কাজ করবেন, আই থিঙ্ক ভালো কিছু একটা হবে। আসাদুল ইসলাম হৃদয়, ভাইয়া আমি ভূতের গল্প বলতে যেতে চাই। আচ্ছা, আপনাকে নক করা হবে, কাইন্ডলি রেসপন্স করবেন। দেখতে পাচ্ছি শাহাদুল ছিলেন আমাদের সাথে। হাই ভাইয়া কেমন আছো? শুনছি খুলনা থেকে অ্যাপসের মাধ্যমে। শাহাদুল, তোমাকে অনেক মিস করছি ভাইয়া, তুমি দূরে থেকেও যে আমাদের সাথে যুক্ত আছো, অনেক ভালো লাগছে। ভাইয়া আগামীকাল একটা ঔষধ কোম্পানিতে এক্সাম আছে, দোয়া করিও। অবশ্যই শাহাদুল, বেস্ট অফ লাক, ভালোভাবে এক্সাম দিও, আই থিঙ্ক তুমি পারবে। লিখেছেন আমাদেরকে জসিম FP সৈয়দপুর ঘাট থেকে, সাথে আছি। শাহাদুল আবার লিখেছে, শো অনেক ভালো হচ্ছে, খুলনা থেকে পাশে আছি, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শীঘ্রই তোমাকে বুধবারে দেখতে চাই, আর পরীক্ষা ভালোভাবে দিও। আলামিন সরকার, ভাইয়া প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে। আরও লিখেছেন রিজওয়ান হোসেন, খুব গরম বাইরে, লিখেছেন তানভীর হাসান তামিম, লিখেছেন আমাদেরকে নাইম ইসলাম নাসির, সালাম জানিয়েছেন, প্রতি বৃহস্পতিবার মতো যুক্ত হয়েছেন, এটি লিখেছেন। যুক্ত আছি রাত জাগা পাখির মতন, হাসান হাবিব রাজু লালমনিরহাট থেকে, অনেক অনেক ভালোবাসা রইল, অনেক দূর থেকে যুক্ত হয়েছেন। লিখেছেন আমাদেরকে এখানে খন্দকার মেহেদী হাসান মানুষ ছিলেন আমাদের সাথে, আবারও চালিয়ে যাও, এভাবে সাথে আছি, লিখেছেন আজকে একটু বেশি ভয় পেতে চাই, লিখেছেন বিপুল খান। আমাদেরকে লিখেছেন স্পোর্টসি পায়েল, গো এহেড ছোটু, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। কি বস, তোমার খবর কি? এভাবে লিখেছেন একজন, ভয় লাগছে। আরও অনেকেই যুক্ত আছেন, যুক্ত হতে থাকুন আপনারা। আমি এই মুহূর্তে
ফিরতে চাই আরেকটি মেইলে। এটি আমাকে ইনবক্স করেছিলেন ঘটনাটি। আমি আমার ফোন থেকে ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে আমার এক ছোট বোন লিখে পাঠিয়েছে। তো ও যেভাবে লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনানোর ট্রাই করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই। আমি উম্মে কুলসুম, আচ্ছা উম্মে রোমানা ইসলাম, সরি একটু কুলসুম বসিয়ে দিয়েছিলাম। উম্মে রোমানা ইসলাম লিখেছেন আমাদেরকে, আমার বাসা গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিপুর গ্রামে। আচ্ছা, এটি আমার দ্বিতীয় ইমেইল। এর আগের যে মেইলটি আপনি পড়েছেন, পড়িয়ে শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ ভাই। আমি ভূতবালার একজন নিয়মিত শ্রোতা। আমার ঘটনাটি সিলেক্ট হলে পড়ে শোনাবেন দয়া করে। ঘটনাটি আমার চাচাতো বোনের স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি যেভাবে শুনেছি আমি সেভাবেই লিখছি। সময়টি 2004 সালের 12ই মে। আমার চাচাতো বোন আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আমার বোনের স্বামী মানে আমার সাইফুল ভাইয়া বগুড়ায় একটি বেসরকারি চাকরি করেন। তো ভাইয়া আমাদের বাসায় আসবে, তখন রাত 2টা মতন বাজে। ভাইয়া যখন কাজ শেষ করে বাড়ি ফিরবেন, অর্থাৎ শ্বশুর বাড়িতে আমাদের বাড়িতে আসবেন, তো হাতে করে মিষ্টি এবং বেশ কিছু খাবার নিয়ে আসতেন। ভাইয়া যখন মাঠের হাট আসেন, তিনি এসে দেখেন ভ্যান, অটো বা এরকম কিছুই ছিল না। রাত 2টার সময় গ্রামের রাস্তায় গাড়ি পাওয়া সম্ভব নয়। তাই ভাইয়া কোনো কিছু না ভেবে ধীরে ধীরে হাঁটা শুরু করলেন। মাঠের হাট থেকে আমাদের বাড়ি আসতে দূরত্ব প্রায় 2 কিলোমিটার। 1 কিলোমিটার রাস্তা আসতেই একটা ছোট বাঁশঝাড় পড়ে। ভাইয়া যখন ওখানে, তখন দূর থেকে উনি দেখতে পান জুব্বা পরা একটা লোক ভাইয়াকে পেছন থেকে ডেকে বলছিল, আমাকে একটা মিষ্টি দে, নইলে তোকে এখান থেকে যেতে দেব না। তখন ভাইয়া বুঝতে পেরে পেছনের দিকে না তাকিয়ে সোজা হাঁটা শুরু করলেন। আরো কিছুক্ষণ পর লোকটা ভাইয়ার পেছন পেছন আসছিল এবং মাত্র একটা মিষ্টি যাচ্ছিল। ভাইয়া যখন আমাদের বাড়ির কাছাকাছি আসছেন, জানের পাড়ের পুলের উপরে সেই বিরাট একটা তেঁতুল গাছ রয়েছে। ওই তেঁতুল গাছে চড়ে আমরা সবসময় তেঁতুল খাই। অনেকেই সেখানে নাকি দেখেছেন যে গাছ থেকে সোনার উপার তেঁতুল পড়ে। আবার তেঁতুল গাছে কে যেন পা ঝুলিয়ে বসে থাকে। আবার যখন রাত 12টা বাজে, তখন নাকি পুলের পাড়ের উপর ধোপা কাপড় পরিষ্কার করে। পুলের নিচে মনে হয় কে যেন কিছু একটা চিবিয়ে খাচ্ছে। কর্মর শব্দ শোনা যায়। তো ওখানে এসে ভাইয়া যখন হাতের ডান দিকে তাকিয়ে দেখে, আচ্ছা মানে ওনার হাতের দিকে তাকিয়ে দেখেন তার হাতে একটা মিষ্টি বা বিস্কিট কিছুই নেই। এরপর ভাইয়া পেছনে তাকায়। রাতুল ভাইয়া পিছনে তাকিয়ে উনি যা দেখেন তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। ভাইয়া দেখেন মাটি থেকে আকাশ পর্যন্ত একজন জুব্বা পরা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে ভাইয়ার আনা মিষ্টি এবং বিস্কিটের প্যাকেটগুলো। হাতের নখগুলো 2 থেকে 3 ইঞ্চি মতন, চোখগুলো বড় বড় লাল টকটকে, দাঁতগুলো হাতির মতন দুপাশে বেরিয়ে আছে। চুলগুলো নাকি সামনে ঝুলে আছে বিশাল পরিমাণ লম্বা। মুখের মাঝখান দিয়ে সেলাই দেওয়া একটা দাগ দেখা যাচ্ছে। আরেকটি বিষয়ে উনি লেখেন যে ওনার নাকি পা ছিল না, সারা শরীর যেন তার জল জল করছিল। ভাইয়ার গা দিয়ে যেন ঝড়ের মতো পানি ঝরছে। ভাইয়ের কাছে একটি তাবিজ ছিল, কারণ ভাইয়া আগেও নাকি এরকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এরপর ওই লোকটি ভাইকে বলল, তোকে বললাম একটা মিষ্টি দে, তুই দিলি না, নে এবার তোর সবগুলো মিষ্টি নিয়ে নিয়েছে, এবার তোর কি অবস্থা? আচ্ছা লিখেছেন, এবার তোর কি অবস্থা করবো বল। তারপর ভাইয়ার মুখে আর কোনো কথা নেই। ভাইয়া দৌড়ানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ভাইয়ের পা ওখান থেকে একদম উঠছিল না।
এরপর ভাইয়া চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং ভাইয়া নাকি দেখেছিল ওই লোকটি তেঁতুল গাছের ওপর লোকটিকে সেই তেঁতুল গাছের ওপরে যেতে। সেদিনের পর থেকে আর ওই তেঁতুল গাছের নিচে আমরা যাই না। এরপর ভাইয়া আসতে দেরি হচ্ছিল জন্য আমার আপু, সজীব, ইউসুফ এবং হাবিবুর ভাইয়াকে মাঠের হাটে পাঠায়। ওরা যখন জানের পাড়ে যায় সেখানে গিয়ে দেখতে পারে যে ভাইয়া সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর ভাইয়াকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর ভাইয়া আমাদেরকে সব ঘটনা খুলে বলেন। আমার বড়ম্মু আমাদেরকে আমাদের বাড়ির হামিদুল মাওলানার বাড়িতে নিয়ে যায় এবং পানি পড়া এবং গা বন করে দেওয়া হয়। হামিদুল দাদু বলে যে যদি ভাইয়ার কাছে তাবিজটি না থাকতো তাহলে সেদিন ভাইয়ার অনেক ক্ষতি করতো সেই দুষ্ট জিনটি। তারপর ভাইয়ার 1 মাস জ্বর ছিল এবং রাত করে তিনি চিৎকার দিয়ে উঠতো মাঝে মধ্যেই। এই দিনের পর থেকে ভাইয়া রাত 9টার আগে বাড়িতে ফিরতেন। তো এই বলে উনি ওনার ঘটনা শেষ করেছেন। তারপর লিখেছেন, ঘটনাটি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর সালাম জানিয়েছেন। আচ্ছা, এরপর লিখেছেন, দোয়া করি আপনার যেন অনেক ভালো হয়, প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। এরপর আবারও সালাম জানিয়েছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটি বেশ ইন্টারেস্টিং ছিল। আমি ঠিকভাবে পরিশোনাতে পারলাম না, কিছু কিছু জায়গায় আমার কাছে একটু খটকা লেগেছিল। আমার আগেই শিওর হয়ে নেওয়া উচিত ছিল জায়গাগুলো। থ্যাংক ইউ সো মাচ ঘটনা পাঠার জন্য রোমানা। লিখেছেন আমাদেরকে তানভীর হাসান তামিম, ভয় লাগছে, খুব চমৎকার লাগছে লিখেছেন হাসান হাবিব রাজু। ফাহাদ সরকার লিখেছেন, ভাই মেইলগুলো বেশি ভালো লাগে। লিখেছেন আমাদেরকে তানভীর আবারও লিখেছেন, ভয় লাগছে অনেক। যুক্ত আছেন আমাদের সাথে গাইবান্ধা থেকে। লিখেছেন আমাদেরকে সাইদ চৌধুরী ভাই আবারও। আচ্ছা, মাহফুজ হাসান, মিরাজ ভাইয়া ভয়ে দোকানে যেতে পারছি না, কি করব, যদি বাইরে যাই দুষ্ট জিন পরি ধরে নিয়ে যায়। ওকে ফাইন। সত্যি অসাধারণ অপূর্ব ছিল গল্পটা। মানে ছোট হলেও কিন্তু ঘটনাটার মধ্যে যে উনি যে বিষয়টা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছিলেন সেটি উনি সক্ষম হয়েছেন। লিখেছেন আমাদেরকে আকাশ বর্মন, ভাই আকাশ, আজকে নতুন যুক্ত হলাম, আপনি কেমন আছেন? লিখেছেন আমাদেরকে, মেইলটা ভালো লাগলো, অনেক ভয় পেলাম, ধন্যবাদ সুন্দর একটা মেইল শোনানোর জন্য। বিপুল খান লিখেছেন আমাদেরকে। ক্যারিয়ন লিখেছেন শাহাদুল, খুব তাড়াতাড়ি দেখা হবে ভাইয়া। হ্যাঁ অবশ্যই শাহাদুল, তুমি যেহেতু খুলনাতে গেছো, খুলনা থেকে ভয়ঙ্কর কিছু অথেন্টিক ঘটনা সংগ্রহ করে নিয়ে আসবে আমার বিশ্বাস। তামিম ইকবাল হৃদয় ছিলেন, রাতুল ভাই আপনি অনেক ভালো মেইল পড়েন, আপনার মেইল পড়ার ভয়েসটার প্রশংসা করেছেন, থ্যাংক ইউ। লিখেছেন আমাদেরকে বিপুল খান আবারও, মাশাআল্লাহ অনেক ভালো হচ্ছে প্রোগ্রাম। শাহাদুল লিখেছেন আবারও মিস করছে আমাদেরকে। লিখেছেন আলামিন ভাই, ভাইয়া শুনছি একা একা নদীর পাড়ে বসে, খুব ভয় পেতে চাই, ভয় পাওয়ার মতো কিছু বলুন। আমি আপনাদেরকে সাদাফাল মুহতাসিম সামি আমার ভাগ্নে শুনছে, লিখেছে, আমি শুনছি মামা, তুমি ভয় পেয়ে যাবে, তুমি এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। লিখেছেন আমাদেরকে গড়িয়াদহ সুখানদিঘি লালমনিহাট থেকে আহসান হাবিব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক দূর থেকে যুক্ত হয়েছেন। আবার লিখেছেন ভাইয়া মেইলটা অনেক সুন্দর ছিল। লিখেছেন ফুচকাওয়ালা, আপনার নামটি জানাবেন প্লিজ। আলামিন লিখেছেন ভালো হয়েছে। এরপর ছিলেন আমাদের সাথে সীমান্ত ইসলাম, লিখেছেন আমাদেরকে স্পোর্টসি পায়েল আবারও। আচ্ছা, ওনার একটি কমেন্ট বারবার সামনে চলে আসছে। যেহেতু আমাদের স্টুডিওতে অতিথি আছেন, আমরা তাদের কাছে চলে যাব। নাহিদ ভাইয়ের কাছে আরেকবার একটু ফিরতে চাই। ওনার যে ঘটনার বাকি অংশটুকু বা অর্থাৎ যে দ্বিতীয় ঘটনাটি আমরা শুনবো, আমরা ভাইয়ের কাছে চলে যাচ্ছি। জি রাতুল ভাই, দ্বিতীয় ঘটনা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা বলবো আর কি, যেটা আর কি 2020 সালের দিকে ঘটনাটা, হ্যাঁ, মানে আমার পেছনে আমাদের বাড়ি থেকে আর কি, আমাদের পেছনে আর কি, মানে আমার এক বন্ধুর বাড়ি ছিল, সে বন্ধুর নামটা আমি বলবো না, জাস্ট ওর সাথে একটু ঝামেলার কারণে আর কি আমরা বলতেছি না। ওকে, আমার বন্ধু বললো যে আমাদের এই যে একটা লোক মারা গেছে, ওনার বয়স হলো প্রায় 98 থেকে 99 বছর আর কি, জাস্ট 100 বছরের মাঝখানে আর কি। তুই মারি দিলে বলো যে তুই এখানে জানাজার নামাজ আসতে পারিস। আমি যে বললাম যে যাবো, আর ইনশাল্লাহ যাবো। আমি ওদের বাড়ি প্রতিদিনে যাই। তারপরে একটা লোক মারা গেছে ওনাদের বাড়ির আশেপাশে, ভাবলাম যে লোকটাকে আর কি জানাজার নামাজটা অংশগ্রহণ করি। অংশগ্রহণ করার পরে আছে না, ওই সন্ধ্যাবেলা গেলাম মাগরিবের পরে জানাজার নামাজ। তা মাগরিবের জানাজার নামাজে অংশগ্রহণ করলাম ওই আর আমি। তারপর হলো
ওনাদের আমরা বন্ধুর বাড়ি থেকে আর কি মেলা দূর আর কি যাওয়া লাগে, শাপলা মেল যেটাকে বলি, শাপলা মেল আচ্ছা, উপরে শাপলা যে মেল, একটা জি। গোস্থান ছিল, সরকারি গোস্থান মনে হয় হ্যাঁ হ্যাঁ সম্ভব। ওই গোস্থানে আর কি যাতে যাতে প্রায় ইশারা যান আগে আগে, ইশারা জানার আগে আগে আর কি ওই লোকটার আগে দাফন হয়। আচ্ছা দাফন হওয়ার পর আর কি করতে করতে আমরা শাপলা মেলে আর কি আড্ডা মাড্ডা দিলাম বন্ধু বন্ধু। আস্তে আস্তে প্রায় 9:30 বাজে, 9:30 বাজার পর আছে না আমরা ফির আর একটা গুরুস্থান দিয়ে পরে আসিয়া 3 গাছতলা মোড়ে উঠলাম, মোড়ে উঠিয়া ওকে একটু দোকানে আর কি চা টা খেলাম, খেতে খেতে ফির আবার যে বাইকে গেছি ভাই ওই বাইক দিয়ে আবার আসছি। আসার পর রাত্রেবেলা এখন বললো যে এখন তুই বাড়ি যাবে না, আমি বললাম যে বন্ধু হ্যাঁ বাড়ি যাবো। সব বাজে হলো প্রায় 11টার মধ্যে, 11টা বাজার পর হলো সেখানে আমি হলো আসতেছি। আসার পর আসো না ভাইয়া, যে অল্প একটু আগে বললাম যে যে ডিগ্রির কথা বললাম না, ওই ডিগ্রির ওখানে এক মহিলা বসে আছে, মানে হিজাব পুরো ওই। আমি দেখি আর কি প্রথমে সালাম দিয়েছি, বললাম যে আপনি এত রাতে এই ডিগ্রির কথা দেখি বলেন কী করেন? আমি তো এখানে থাকি। আমি বললাম যে মজা করেন আমার সাথে, আমি এগুলো এখানে প্রতিদিনে যাই, রাত্রে দিনে সবসময়, আমি তো একদিন তো আপনাকে দেখলাম না। আচ্ছা বললো যে তুমি আমাকে দেখবে না কিন্তু আমি তোমাকে দেখছি। আমি বললাম যে আপনি কি আমার সাথে মজা করার লাগি? আমি ওনার কাছে ওনার থেকে 5 থেকে 6 ফিট ফাঁকে ছিলাম, হ্যাঁ ফাঁকে থাকার পর আর কি ওনার কাছে যাওয়ার আগে আর একটু গরম হাওয়া আসতেছে। আমি বললাম যে আপনার এই এরকম মেঘলা আর কি ছিল, নাকি হালকা পাতলা ঠান্ডা ছিল, মানে এরকম আর কি দিনে। হ্যাঁ বললাম যে একটু ঠান্ডা আবহাওয়ার মধ্যে আপনার সম্বন্ধে আর কি মানে গায়ে থেকে আর কি গরম হাওয়া আসতেছে। বলছে বাবা গরমের দিন গরম লাগতেই পারে। আমি বললাম যে ঠিক আছে। আমি বললাম যে আপনি এত রাতে কি করেন? বললো যে আমি এখানে থাকি, তুমি কই গেছিলো? আমি বললাম যে আমি এখানে গেছিলাম। তো ওনাকে বললাম যে আমি তো আপনাকে কখনো দেখিনি এর আগে এই এলাকায়। আচ্ছা আচ্ছা ওই আপনি আমাকে দেখবেন কেমন করে? আমি তো সবসময় হিজাব পরে থাকি। তো আমি বললাম যে আমাদের এলাকায় তো কেউ যদি হিজাব পরা থাকে তাহলে আমি চিনতাম। আচ্ছা উনি বললো যে চেনো না, সে বিষয়ে কি হচ্ছে সেটা বড় কথা না। আমি মানে ওনারা একটু কথাটা একটু হালকা পাতলা গিয়েছিল আর কি, আমি সেরকম ভাই আর কি বলতে চাই না, ওকে মানে একটু জ্ঞান যে আমরা বলেন যে জ্ঞান নাকি উনি কথা বলছিলেন জি জি ওকে ওনার ভাষাটা একটু জ্ঞান আপনার ভাষা এরকম ফিরে আমি আপনাকে চিনবো না, আপনি এলাকায় থাকেন। তো উনি বললো যে বেশি কথা বললো না, তুমি এখন যাও। এখন দ্বিতীয় দিন হলো আমি মাগরিবের পর আমার বন্ধুর বাসায় গিয়ে যাচ্ছি। যাওয়ার পর আমি ওকে বললাম যে এরকম কাহিনী হচ্ছে দোস্ত, যে রাত 11:30 আমি ওইদিকে তোদের বাড়িতে গেলাম, যাওয়ার পর জিগির খাটে ওই ডিগির খাটে আর কি একটা মহিলা ছিল। আমি মহিলা বললো যে আমার বাসা নাকি এখানে এখান দেন। আমি বললাম যে আপনাকে যদি ইয়ে করতো আমি তো আপনাকে চিনতাম। তারপরে বললো যা মজা হিসেবে বললো হয়তো তোর এলাকার আশেপাশে হয়তো কেউ হিজাব টিজাব দেয় তাই জন্য আর কিছু চিনিস না। আমি ঠিক আছে। তো দ্বিতীয় দিন সেম ওই 11টা থেকে 11:30 আমার দুই বন্ধু একটা আড্ডা দিই, মানে যেখানে আড্ডা দিই আর কি সেখানে আর কি একটা টং ছিল আর কি। ওকে টঙের উপরে একটা মিশিং ঘর ছিল, মিশিং ঘরের উপরে একটা শিমলার গাছ ছিল, মানে বড় শিমলার গাছ আর কি। আচ্ছা ওই শিমলার গাছের ওখান থেকে আমি একটা দেখি আগুনের তলা দেখি, যে যেখানে আমি যে মহিলাটাকে দেখছিলাম যে ওই পুকুরবার আর কি যাচ্ছে। আমি বন্ধুকে বললাম যে দোস্ত এতে কি যাচ্ছে ওখানে? বললো যে ওরা কিছু না, জাস্ট এখানে আমাদের এখানে মেলা যায় এরকম। মেলা তো যাই সেটা আমি বলছি। তারপরে ওই ডিগ্রির পাতাতে যা দেখি যে উনি আবার বসে আছে, যে মহিলাটা বসে থাকার আমি আবার সালাম দিলাম যে আসসালামু আলাইকুম। ওরা সালামের উত্তর দিল জাস্ট। আপনি আজকে এখানে কি করেন? উনি বললো যে আমি তো এখানে প্রতিদিনে থাকি, তো প্রতিদিনে থাকি। তারপরে তো প্রতিদিনে থাকা তো ভালো, তো আপনি রাত্রেবেলা কি করেন? রাত্রেবেলায় তো আমার কাজ, দিনে তো আমি বাড়াই না। যাক ওই কথা বলে আমি চলে গেলাম দ্বিতীয় দিন যে ডিগ্রি যিনি মাছ চাষ করে আর কি, উনি আমার জাস্ট ভাই। আমি বললাম যে ভাই যে এরকম কাহিনী হচ্ছে আমার সাথে এখানে। বললো যে আমার ভাই বললো যে এখানে তুই আসিস না, কোনো সমস্যা হবে। কিন্তু ওই পুকুর পরে আর একটু ঘটনা ছিল যে ভাইয়ের সাথে, ওটা তৃতীয় স্টুডিওতে আমি বললাম। ওকে তারপর আমি বাসায় বললাম, বাসায় যে এরকম কাহিনী হচ্ছে আমার সাথে। তা উনি তারপরে তৃতীয় দিন আমার জাস্ট আমি ফেসবুক চালাতে চলে আমি ডিগ্রি পাতাতে চলে গেলাম। এই গরমের দিনে সেদিন গরম ছিল ওটা হালকা পাতলা গরমের মধ্যে আর কি। ওনা যার পরে হুট করে আমার পেছন থেকে আমাকে ডাক দিচ্ছে। আমি তো ভাবলাম যে পেছন থেকে এটা কি আবার ডাকবে। আমার বাড়ি থেকে আর কি আগে ভাগে সিদ্ধান্ত করে দিয়ে হুঁশিয়ার করে দিয়েছিল যে পেছন থেকে কেউ যদি একবার ডাকে উত্তর দেবে না, দ্বিতীয়বার ডাকলে উত্তর দেবে না। যখন বললো যে তৃতীয়বার যখন ডাকবে তুই একবারে দেহ শুদ্ধ একবারে ঘুরিয়ে আর কি পেছনে তাকাবি। আমি বাদ থেকে যে কথা সে কাজ আমি ওটাকে দেখলাম। দেখার পর দেখলাম পেছনে দেখলাম যে ওই মহিলাটা। আচ্ছা
কয় তুমি প্রতিদিন এখানে আসো কারণটা কি? আমি বললাম যে এই জায়গাটা আমার ভালো লাগে সবসময় আর কি, নিলিমিলি জায়গায়। ওকে। নিলিমিলি জায়গায় আমি থাকতে সবসময় মানে ভালোবাসি আর কি। আচ্ছা, কয় নিলিমিলি জায়গাতে তোমার তো আসা যাবে না, তোমার তো নিষেধ আছে। মানে উনি গম্ভীরভাবে এই জি, কথাগুলো নিষেধ আছে। আপনাকে বলছেন। আচ্ছা। আমি বললাম যে না, আমার নিষেধ আবার কি আছে? আমার তো বাবা মা যেখানে যার মানা করছে আমি তখন তো যাই না। কয় তোমার বাবা মাকে আমি তো বলছি যে এখানে আসা যাবে না। ওকে। তো আমি বললাম যে আপনি কে? আমি বললাম যে এগুলো যে ভাইয়া, যে আমার ছোটবেলা যে স্টোরি, প্রথমে যে স্টোরিটা বললাম না, কয় আমি সে। তা আপনি সে, তা আমি কি করবো? তা আমি তো আপনাকে চিনি না। সেই সময় তো ভাই আমি 3 বছর 3.5 বছর ছিল, প্রথম স্টোরিটা বললাম। আমার তো খেয়াল ছিল না। হুম। ভাই তুমি এখানে আসা যাবে না, তোমার 18 বছর হলে আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। তা সেই সময় মনে হয় কিছুদিন পরে আমার 18 বছর পূর্ণ হয়েছিল আর কি। আচ্ছা, আচ্ছা। জি। 18 বছর আগে তোমার সাথে আমার কোনো কথা বলতে হবে না, তুমি এখানে চলে যাও। আমি বললাম যে না, আমি এখান থেকে যাবো না, আপনার পরিচয় আমি ভালো মতো দিবেন তারপরে। তারপর উনি আমার পরিচয় দিল যে আমি তোমার সাথে এরকম কাহিনি, মানে প্রথম যে স্টোরিটা বললাম ওই স্টোরি। আচ্ছা, আচ্ছা। তারপর আমি দ্বিতীয়ত আমি ওই রাত্রে আর কি আমার মাকে বললাম যে এরকম কাহিনী হচ্ছে আমার সাথে। তারপর ওই রাত্রে থেকে আমার কি জ্বর আসে। জ্বর আসার পরে থেকে আর কি জ্বরটা এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আর কি অসুস্থতা বেশি হয়ে গেছে। তারপর উনি আমার মাকে আর কি ডাক্তারের কাছে আর কি গেল, যে হাসান ডাক্তার নামে আমাদের এলাকায়, মানে আচ্ছা। বালুর ওই জায়গায় আর কি হাসান ডাক্তার। হ্যাঁ, হ্যাঁ। ওনার কাছে গেল, উনি ট্রিটমেন্ট দেওয়ার পরে এটাকে বলে চেক আপ। চেক আপ করলাম, তার পাশে কোনো কিছু ধরা বললো না, কিন্তু তো ওষুধ দিল, কোনো কাজ হচ্ছে না। তৃতীয়ত উনি বললো যে এখানে রংপুর ছ, তো রংপুর আমি একটা সরকারি হাসপাতালে মনে হয় করছিলাম, জাস্ট রংপুর মেডিকেল ডায়াগনোস্টিক সেন্টারে। তো ওখান থেকে ট্রিটমেন্ট করলো, মানে বিভিন্ন ব্লাড, তারপরে সিটি স্ক্যান সব কিছু আর কি চেক আপ করলো। তো সেটা চেক আপ করার পর আর কি সেরকম কিছু ধরা পড়লো না, জাস্ট এক ডাক্তার আসছে এসে বললো যে সেরকম তো কিছু ছিল না, জাস্ট সেরকম তো কিছু ধরা পড়লো না, আপনি বাসায় নিয়ে যে ওষুধ পেয়েছি খান, ওষুধ দিচ্ছি, ওষুধগুলো কিনে খান। আমি বললাম ঠিক আছে। তৃতীয়ত আবার আমি অসুস্থ হয়ে পড়লাম। তৃতীয়ত অসুস্থ হওয়ার পর হলো যে সে সময় আমাকে আর কি বাসা থেকে একটা সবাই সিদ্ধান্ত নিল যে বগুড়া নিয়ে যাবো। বগুড়া হলো আমাকে নিয়ে গেল হলো ইভিনিং ডায়াগনোস্টিক সেন্টারে নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পর আমাকে এক হাড়ের ডাক্তারের সাথে আমার পরিচয় ছিল, মানে বাসা থেকে আর কি পরিচয় ছিল আমাদের। উনি আর কি ট্রিটমেন্ট সঙ্গী করলো। তারপর হলো আগে যে রংপুর, আচ্ছা, ওনার সব স্প্রে আর কি কাগজগুলো সব দেখলো। বললো যে সেরকম তো কিছু নেই, জাস্ট হয়তো না জ্বর। তারপর জ্বরটার ইয়ের কারণে আর কি আমাকে আবার বাসায় নিয়ে এলো। বাসায় নিয়ে আসে পর যে কোবরাজের কথা বললাম না ভাই, যিনি আমার গা বন করছিল, আচ্ছা, উনি আবার কি আবার পাতা লাগাচ্ছিল। পাতা নামার পর আসলে সে বললো যে 18 বছর প্রায় হয়েছে, মনে করো আর কি 2-3 দিন বাকি আছে। এই কারণে আর কি যেটা আর কি বলছিল যে 18 বছর হলে আপনার সাথে আমি সাক্ষাৎ করবো, এটাই আর কি বললো। বলার পর আসলে আমাকে বললো যে তুমি এখন 18 বছর হবে না, যায় না। তো হুট করে উনি আর আমাকে তাবিজ দিল। আমি তাবিজ তো আর আমি তো তাবিজ তো আর গায়ে পড়িনি। তারপর হলো যেমন তো উনি আমাকে গা ফুকটুক দিল, ফুকটুক দিয়ে আবার হলো ইয়েটা বন্ধ করে দিল। তারপর ওই দিন হচ্ছে ওই দিন হওয়ার পর পরের দিন আমি রাতে বলে ফিরে আবার বন্ধুর বাড়িতে যাই। বন্ধুর বাড়িতে যাওয়ার পর আছে না, বন্ধু ঘটনা শেয়ার খুলে বললাম যে এরকম কাহিনী হয়ে গেলো আমার সাথে, তুই পারি না দেখতে। বলো তুই তো আমাকে বলিস না, তোর এর সমস্যা আমি জানি না। যাই হোক, বন্ধুর বাড়ির রাত্রে আড্ডা দিতে দিতে প্রায় 10টা থেকে 11টা বাজে। 10টা থেকে 11টা বাজার পরে যে বন্ধুর বাড়ির পেছনে যে শিমলা গাছটা ছিল, শিমলা গাছের ওখানে যে মেশিন ঘর ছিল, ওই মেশিন ঘরের ওখান থেকে একটা কান্নার আওয়াজ আসলো। তা আমি বললাম যে বন্ধু কে কান্না করতেছিস রাত্রেবেলা? কয়ে কান্না করতেছি? বললো যে আমি শুনতেছি, তুই শুনতেছিস না? আমি বললাম, বন্ধু বললো যে কই না, আমি তো শুনতেছি না। তারপর সে বললো যে নয়, তোর এটা মনের ভুল। তারা তুমি বললাম যে আমি না, বললাম যে না, এটা আমার মনের ভুল না, আমি শুনতেছি শিওর। তো শোনার পর আছে না, বললো যে চল মেশিন ঘরের পেছনে যাই। আমি বললাম যে ঠিক আছে চল। তো মেশিন ঘরে যার পেছনে যার পর দেখি যে কিছুই নেই। রাত্রেবেলা আবার ফির আমি যে বাসায় রওনা দিলাম রাত 11:30 বাজার সময়। আচ্ছা, 11:30 সেম যে মহিলাটা ছিল, যে ওই মহিলাটার সাথে আবার দেখা হলো। আমার থেকে একটু দূরে দূরে থাকতেছে। উনি আর কি ফাঁকে ফাঁকে দেখতে। আমি বললাম যে আপনি ফাঁকে ফাঁকে থাকতেছেন কে? বললেন যে আপনার কাছে যাওয়া যাবে না। আমি বললাম যে কে? আপনার কাছে আপনার
কবিরাজ যে একটু ঝাড়ফুঁক করছে তাই জন্য আর যাওয়া যাবে না। আমি বললাম যে আপনি যে ছোট থেকে আমার পাশে ছিলেন, আমি তো জানি না যে আপনি এসব কাহিনী করবেন। হুম। আমি বললাম, সে বললো যে আমি আগে বলছিলাম যে 18 বছর হলে আমি তোমার সাথে একবার সাক্ষাৎ করবো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনি প্রথম ঘটনায় বলেছিলেন যে আপনার 18 18 বছর হলে সাক্ষাৎ করতে চেয়েছিল। জি। কিন্তু এই যে অসুখের ভিতরে কিন্তু আমার একটা সে একটা ইয়া দিছিল, মানে যেটা বলে আর কি টাকা, আচ্ছা আচ্ছা মানে খনিজ সম্পদ আর কি জানার মতো। হ্যাঁ আমি ওটা নিয়ে যাই, কি বলো যে এটা তুমি নিয়ে যাও, তোমার অসুখের পাশে প্রচুর টাকা খরচ হলো। হুম হুম তাই বললো যে আমার বাবা টাকা খরচ করতে আপনি দেবেন কি? হুম, আর সে সময় আমি তো টাকা চিনি। আচ্ছা তো বললো যে এটা তোমার কাজে লাগবে, তো হুম হুম কাজে লাগবে। সে বললো যে ঠিক আছে দেন, তখন কাজে লাগবে তো আমি নিই। হুম, যে কথা সে কাজ আমি নিয়ে আর ফির রাত্রেবেলা ওটা নিয়ে গেলাম। মা আমার রাত্রেবেলা আমার মাকে বললাম না আচ্ছা যে এরকম আমার কাহিনী সেই ইয়েরে। ওই রাত্রেবেলা আমাকে স্বপ্ন দেখছি যে কয়েক তোকে আমি এই জিনিসটা দিলাম, তো দুটো সত্য আছে, হুম, জাস্ট দুটো সত্য আমি বলতেছি না যে কি কি কারণ ছিল। ঠিক আছে তো যে সত্য দুটো দিয়েছে আমি যে সত্যটা মানে নিতে পারবো না আর কি। তারপর সে হলো যে জায়গা থেকে আমি ওই জিনিসটা দিয়েছি, আমি ওই জায়গাতে আবার ধুতে গেছি আর কি, মানে জিনিসটা রাখতে গেছি। তারপর সে আমার ওরা তুলে তো ইশারা জানার পর যেটাকে বলি কালী সন্ধ্যা আর কি। জি এই কালী সুন্দর ওখানে মাগরিবের পর জি মাগরিবের পর আচ্ছা, কালী হ্যাঁ। সুন্দর যেটা বলে আমরা। জি ওকে এই কালী সুন্দরে যে আমি ওখানে যেখানে যেখানে পাচ্ছি আমি ওখানে ছুটে যাই, মানে রাখবো আর কি। জি আমি লাইটটা নিয়েছি, আমি যে হ্যান্ড লাইট আর কি, এমনি টর্চ লাইট যেটা বলি। হুম ওই টর্চ লাইট নেওয়ার পরে আশেপাশে লাইট মেয়ে দেখলাম যে কেউ নাই, তার মানে এখন রাখা যাবে। যে ডিগ্রির কথা যে ভাই বললাম যে যিনি মাছ চাষ করে হুম উনি দেখছে আর কি। আমি আশেপাশে লাইট মেরে দেখছি যে কেউ নাই। তারপর যে জিনিসটা দিয়েছি আমি ওই জায়গায় রাখিয়েছি। পরে যে আমার ভাই মানে এদিকে মাছ চাষ করে, হুম পরের দিন আমাকে ধরলো যে তুই কালকে রাতে উনি কি রাখলো। আমি বললাম জানা কই কিছু রাখলাম না তো। মানে আপনি যে রেখেছেন এই দৃশ্যটা আপনার ভাই দেখেছিল, ওই যে ওই ভাই। জি আচ্ছা বলেন। হুম হুম, তো আমি বললাম যে না কই কি না, তুই কিছু একটা থুছিস আমি দেখছি, দূর থেকে খেয়াল করছি। বললো যে না, আমি বললাম যে মিথ্যা কথা বললাম যে আমি কিছু রাখি না, আমি কিছু পাইনি। বা এই ডিগিত কিন্তু মেলা কাহিনী আছে তোর জীবনে, ওটা সর্বপ্রথম একটা কাহিনী ছিল, ওটা আমাকে বললো ছোট থেকে তোর সাথে এরকম থাকে। কিন্তু ভাই আমার বড় কথা আর কি, যেটা পাইছি ওখানে আর কি একটা গুরুস্থান ছিল ভাই। গুরুস্থানের একটা পাশে ছিল, পাশে একটা রাস্তা ছিল, রাস্তাটা দিয়ে আর কি একটা আমের গাছ ছিল জাস্ট, হুম হুম, সেরকম বড় না, ওই আমের গাছের নিচে আমি রেখে দিছি। আচ্ছা বললাম ভাই বললো যে তুই এটা কিছু রাখি দিছিস। তারপরে ভাই ফির সকালবেলা ফির কোদাল নিয়ে আসলো। আসে ভাই বলছি যে আমি তোমার খুঁড়বো, তার সাথে কি করতেছে ভাই খুঁড়ো, আমরা সমস্যা কি? সে খুঁড়ে দেখলো যে হুম হুম হুম, কিছুই নাই। তাহলে আমি কালকে বললো যে কালকে রাতে কিছু সত্যি করে বলো। আমি বললাম যে না, এরকম একটা কাহিনী যে একটা মহিলা আমাকে এরকম জিনিস দিয়েছে, তো তোর অসুখে আর কি কাজে লাগবে। আচ্ছা আমি তাকে ভাই বললাম যে এইসব কাহিনী আর কি কাউকে বলার দরকার নেই। হুম হুম, কারণ আমি যেটা যদি কাউকে যদি বলা এলাকার লোক আর কি বিস্তারিত হবে যে আচ্ছা সে পাশ থেকে কি খবর তুমি বলে হ্যান তেন, এই যে জাতীয় আর কি। বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলছে। এই জন্য আপনি শেয়ার করতে চান। জি তারপর ভাই ভাই কাউকে বললো না, বিশ্বাসের মধ্যে সে কথাটা রাখলো। হঠাৎ একদিন 2022 সালের এদিক, 22 সালের শেষের ওইদিক আমার বাসা হলো আমার বাসা না, আমার ভাইয়ের বাসায় আর কি একটা সাপ ঢুকছে আর কি। মানে উনি আর কি যে 22 সালের ওদিকে একটা যে সাপ ঢুকার পাশে না আমার বোনে দেখছে আর কি, হুম হুম, বড় বোন দেখছে। বড় বোন দেখি আর কি বাইর থেকে আর কি মানে আমার বাবাকে ডাক দিছে, ভাইকে ডাক দিছে। কিন্তু যে সাপটা ছিল ওই সাপটা সাধারণত অন্য কোনো সাপের মতো, যেমন আমরা ধরা সাপ, ফুরকি সাপ, হুম হুম হুম, বিভিন্ন সাপ চিনি না, সেই সাপটা একটু না আলাদা টাইপের ছিল। তো আমার একটা গর্ত ছিল, গর্তটা খোঁড়ার পর দেখলো যে এখানে সাপটা কিছু নেই। তারপরে হলো ওখানে আর কি হুম, যে আগুন জাতীয় যে জিনিসটা লাগে দেয় আর কি, মানে আচ্ছা। গর্ত করে আগুন জাতীয় আগুন লাগিয়ে দিল। তারপরে কোনো কাজ হলো না। তারপরে এই ঘটনাটা যখন ঘটলো, তারপরে হলো রাত্রে হলো মানে কি সন্ধ্যেবেলা আর কি, সন্ধ্যেবেলা আমার ভাইয়ের সাক্ষীতে বললো যে এরকম আছে কাহিনী হয়ে গেল। তখন আমার ভাই কি বললো যে এর সাথে আমিও একটা কিছুদিন একটা কাহিনী দেখলাম। হুম হুম হুম, এই কাহিনীটা আর কি বললো যে আমি একটা ওই কিছু একটা রাখি দিল, আমি হুম। খুললাম জিনিসটা পারলাম না, ওই যে একটু আগে যে বললাম কি আমি। জি তো বললো যে কার সাথে কিছু একটা হচ্ছে কি কাউ বলতেছে না। তারপর আর কি যে আবার ফোকর ডেকে নিয়ে এলো যে মানে আমার ঝাড়ফুঁক দিল যে এরকম কাহিনী ছিল, এই কারণে আছে এসে আবার। তারপরে দ্বিতীয়ত আর কোনো কাহিনী হচ্ছে না। তারপর দ্বিতীয়ত আর বাবা বললো যে ওই ডিগ্রির পাতাতে আর যাওয়ার দরকার নাই। তারপরে আমি মানা শুনতেছি না, আমার তো যাওয়াই লাগবে, ওই জায়গা নিরিবিলি জায়গা তো, মানে একটা হুম আলাদা পরিবেশ। জি
আমি যেতাম যারা লেগে তো তো আমি ওর যে কাজ সে কাজ আমি মাগরিবের পর ওই জায়গা যে ওই জায়গায় ফিরে আমার বন্ধুর বাড়িতে যাই, আচ্ছা তো ওই জায়গাতে নিষেধ করলে আমি তো ওটা মানতে পারবো না। তারপরে গেলাম, যাওয়ার পর আছে না হুট করে আমাকে ভয় দেখা পড়েছে। হুম আমি বললাম যে ভয় দেখে কোনো কাজ হবে না, আমি তো সুরা ফালাক সুরা ইয়াসিন আর সুরা হলো বাগেরও 83 84 রায় মানে 83 আমাকে আর কি করে যে মুসর বলছিল, আমি আর কি হালকা পাতলা মুসর বলছি। উনি যখন ইয়ে করতে আমি বললাম সুরা বাগের আমি ভয় দেখাচ্ছি কি যে আমি বললাম যে আমি কিন্তু এখন সুরা বাগের 83 84 আয়াতন্দ পাঠ করবো, হুম দরকার পাঠ করার দরকার নাই, আমি তো বিরক্ত করবো না। আর তারপর সে হলো হুট করে আবার দেখি যে সে সামনে আসে আচ্ছা আমি শুনে যে আয়দুল করছি, মানে আয়দুল করছি হালকা পাতলা সবাই জানি, আয়দুল করছি পরে পরে তো যে আর কোনো ওই রাতে আর কোনো কিছু হয়নি। হুম দ্বিতীয়ত ভাই দ্বিতীয়ত স্টোরি আমার এইটুকু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ নাহিদ ভাই। আপনার কাছে শুনলাম আরও একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, অর্থাৎ আপনার যে প্রথম ঘটনাটির সাথে সংযুক্ত আরেকটি অভিজ্ঞতা আপনার সঙ্গে জীবনে হয়েছিল। বেশ চমৎকার লাগছিল আমার কাছে। তো এখন দেখার পালা শ্রোতাদের কাছে কার কাছে কেমন লেগেছে আমরা সেটি শুনবো। আমরা আবারও আপনার কাছে ফিরবো, আপনার কাছে আরও ঘটনা আছে। ওকে, অবশ্যই। দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। অনেকেই অনেক কথাই বলছেন, যেমন আলামিন সরকার লিখেছেন অনেক ভয় লাগছে ভাই। লিখেছেন আমাদেরকে আহসান হাবিব রাজু লালমনিরহাট থেকে, লিখেছেন যে লালমনিরহাট জেলা সদরে আসার আমন্ত্রণ জানাচ্ছি, গরম গরম কফি খাওয়াবো আর আড্ডা দেবো আপনার সাথে। অবশ্যই আমি লালমনিরহাট মাঝে মধ্যেই যাই, আমার বোন দুলা ভাই হাতিবান্ধায় থাকেন, এমনকি আমার স্টুডিওতে এই মুহূর্তে রেজা ভাই আছে, রেজা ভাইয়ের বাসাও হাতিবান্ধাতে। তো আজকে পুরো লালমনিরহাট হয়ে গেছে আজকের এই প্রোগ্রামটি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও গাইবান্ধা এসে আমন্ত্রণ রইল। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন ফুচকাওয়ালা, আপনার নামটি জানালে ভালো হতো, বারবার ছদ্মনাম পড়তে ভালো লাগছে না। লিখেছেন ভাইয়া মেইলটা অনেক ভালো লেগেছে, 18 মিনিট আগে কমেন্টটি করেছিলেন। লিখেছেন আমাদেরকে মাহফুজ হাসান মিরাজ, আমার জীবনে এমন একটা ঘটনা আছে ভাইয়া, ঢাকা আচ্ছা মেসে লাইভ ঘটনা। আচ্ছা মেস লাইফে ঘটনাটি ঘটেছে, আমি কিভাবে বলবো ওখানে গিয়ে, অনেক ভয়ানক ঘটনা এটি। অবশ্যই আপনার সঙ্গে আমি যোগাযোগ করব, আপনাকে নক দিলে কাইন্ডলি রেসপন্স করবেন। মাহফুজ হাসান মিরাজ। তারপর দেখতে পাচ্ছি আবু সাইদ ভাই, উনিও ইমেইলটা সুন্দর ছিল, লিখেছেন। তারপর রিপন ভাইয়া মেইল আর নাই, আচ্ছা মেইলের কথা বলেছেন। আচ্ছা মেইল আরেকটি আছে, আমি কিছুক্ষণ পর আপনাদেরকে পড়ে শোনাবো। অরিন আহমেদ লিখেছেন আমার নাম বাদিখালি থেকে শুনছেন আমাদেরকে, লিখেছেন। আচ্ছা ঘটনা বলার অভিজ্ঞতা নেই, মোহাম্মদ শাকিল। এখানে হচ্ছে যারা আসেন প্রত্যেকেরই পূর্ব কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এখানে আসেন, তো এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই, আপনি এসে জাস্ট আমার সঙ্গে কথা বলবেন। ভাইয়া দারুণ লাগছে, চালিয়ে যান। মাহিন লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন আমাদেরকে মেলগুলো ভালো লাগে ভাইয়া, গল্পটা অনেক ভয়ানক ছিল। আলামিন সরকার, হ্যাঁ সত্যি অনেক ভয়ঙ্কর ছিল নাহিদ ভাইয়ের ঘটনাটি। আরিফ খা বাসুদেবপুর থেকে শুনছি ভাই, দুই ভাই একসঙ্গে শুনছেন। মাহফুজ হাসান মিরাজ ছিলেন অতিথি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মতামতের জন্য। শুভ হোসেন লিখেছেন ভাইয়া যুক্ত আছি মাদারীপুর থেকে, লিখেছেন অনুষ্ঠান খুবই সুন্দর হচ্ছে। রাতুল ভাই আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চাই। আকাশ বর্মন, তানিশা তানহা ছিলেন আমাদেরকে, লিখেছেন মাঝের যে চিল্লানো সাউন্ডটা ওটা শুনে এখনই হার্ট অ্যাটাক হয়েছিল। আচ্ছা যাই হোক, এখন আপনি তো সুস্থ আছেন, না হলে ভূতবেলার নামে মামলা হয়ে যেত, যে ভূতবেলা শুনতে এসে হসপিটালে ভর্তি একজন শ্রোতা। ভাইয়া মেইলটা অনেক ভয়ানক ছিল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা রোহানা না, নামটা ভুল বলেছেন, রোমানা হবে ওটা। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছেন, আবার উনিও মেইলের প্রশংসা করেছেন, অসাধারণ হয়, বরাবরই মেইলগুলো অসাধারণ হয়, তবে আরিফুল ভাইয়ের ইমেইল খুব মিস করি। আরিফুল ভাই কাজের কারণে নতুন জায়গায় ওনার অ্যাডজাস্ট হতে কিছুদিন সময় লাগবে, উনি আমাকে বলেছেন যে খুব শীঘ্রই ওনার সব কিছু স্টেবল হলে উনি আমাদেরকে ঘটনা পাঠাবেন। লিখেছেন আমাদেরকে ভাইয়া এই স্টোরিটা অনেক ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর ছিল, অনেক ভয় পেয়েছি, একা থাকতে মন চাইছে না, কি করব এখন, আমরা সকলেই আপনার সাথে আছি। নাহিদ ভাইয়ের সেকেন্ড ঘটনাটির প্রশংসা করেছেন উনি, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন আকাশ বর্মন ভাই, আমরা 4 ভাই একসঙ্গে বসে পুকুর পাড়ে শুনছি, বাহ চমৎকার একটা পরিবেশ। লিখেছেন গল্পটা শুনে অনেক ভয় লাগছে। রিপন কুমার লিখেছেন, রিপন কুমার গোপালপুর থেকে শুনছি, প্রতি সপ্তাহে শুনি কিন্তু আজকে
আচ্ছা শুনি প্রতি সপ্তাহে, কিন্তু কমেন্ট করতে পারিনি এতদিন। এখন থেকে আই থিঙ্ক পারবেন। ভালো ছিল গল্পটা, থ্যাংক ইউ সো মাচ মতামতের জন্য। নিস্তব্ধ শহর লিখেছেন, ভাই দেরিতে যুক্ত হয়ে গেলাম, সালামের মোড় থেকে চালিয়ে যান শেষ পর্যন্ত, সঙ্গে আছে। অনেকদিন পর শুনছি, সময়ের অভাবে শোনা হয় না। এখন থেকে কিন্তু আপনি আমাদেরকে যে কোনো সময় শুনতে পারেন। রেডিও সারাবেলার যেই ভূতবেলা অনুষ্ঠানটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে শোনাচ্ছি, সেটি কিন্তু আমাদের ভূতবেলা নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে আপনি এনি টাইম আপনার ফ্রি টাইমে শুনতে পারেন। দেখতে পাচ্ছি ফয়সাল আহমেদ লিখেছেন আমাদেরকে, ভাইয়া ভূতের গল্প শুনে আচ্ছা আপনার ভয় লাগে না, আমাকে লিখেছেন। আসলে এই এই লাইফে কাজ করতে করতে আমার কেন জানি প্রচুর, মানে আগে যে ভয়টা ছিল সেই ভয়টা আর নেই। তবে সত্যি কথা, আমি ছোটবেলায় প্রচুর ভয় পেতাম, একা একা ওয়াশরুম যেতে পারতাম না, এরকম একটা বিষয়। লিখেছেন আমাদেরকে ফুচকাওয়ালা, ভাইয়া আমার আচ্ছা প্রশ্ন ছিল, আচ্ছা আচ্ছা 26 তারিখে কি হবে? আচ্ছা সবাই যে শুরু করেছেন ভাই এই ব্যাপারটা নিয়ে, যাই হোক, ভাই ভয় লাগছে শিমুল, গাছের গল্প আরও চাই। আচ্ছা থ্যাংক ইউ। লিখেছেন আমাদেরকে আব্দুল আহাদ, আসসালামু আলাইকুম ভাই, শুনছি রওশনবাগ থেকে, থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। অনেকদিন পর সীমান্ত আমাদের সাথে ছিলেন। আচ্ছা এই যে একটু আগে একজন লিখেছেন যে 26 তারিখে কি হবে, 26 তারিখে কি হবে ভাই, আমি যে পুরোপুরি ব্যাপারটা উড়িয়ে দেবো তাও নয়, কারণ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যদি একটু ধারণা থাকে, তারা আসলে কেউ এটা নিয়ে ট্রল করবে না বলে আমার মনে হয়। সো আশা করি বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছি এখানে নিস্তব্ধ শহর, একটু ভয় লাগছে না? আরো ভয়ঙ্কর গল্প শোনান। নিস্তব্ধ শহর, আমি আপনার থেকে ঘটনা চাচ্ছি ভাই, যাতে করে আমিও শুনে পড়তে যেন ভয় পাই, এমন ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে আপনি মেইল করতে পারেন ভূতজোটসারাবেলা@gmail.com এই মেইল অ্যাড্রেসে। আমি বিশেষ করে আজকে যারা মেইল পাঠিয়েছেন, হেমন্ত কুমার সাহা অনেকদিন পর আমাকে উনি মেইল পাঠালেন। এরপর কৌশিক সরকার, আরও একজন আমার অনেক পছন্দের একজন মানে ইমেইল প্রেরক বা এটা বলবো, অনেক চমৎকার ঘটনা লেখেন। এরপর আরও মানে প্রথম সারির দিকে যারা যারা আছেন তাদের নামগুলো বলছি, জাহিদুল ইসলাম বরকত ভাই, আরিফুল ইসলাম ভাই আছেন, এরপর হেমন্ত কুমার সাহা, ওনার যে কয়েকটি ঘটনা আমাকে পাঠিয়েছেন এ পর্যন্ত সব ভালো লেগেছে। তারপর কৌশিক সরকার, ওনার একটি মেইল আছে আমার কাছে, আজকে সম্ভবত সেটি পড়তে পারছি না, নেক্সট এপিসোডের জন্য সেটি রেখেছি। তারপর আরও বেশ কিছু মানুষ আছেন, শুধুমাত্র যে তারাই ভালো ঘটনা পাঠান তা নয়, এবং বাকিদেরকে যে আমি হালকা করছি তা নয়, সবাই অনেক চমৎকার ঘটনা লেখেন, আমি সবার ঘটনায় খুবই এনজয় করি। আপনারা ঘটনা পাঠান বা মানে যে ঘটনাই লেখেন, সব ঘটনায় কিন্তু আমার পড়তে হয়, ভালো ঘটনা বা খারাপ ঘটনা বলতে কিছু নেই, সব ঘটনায় কিন্তু আমি পড়ি। তো আপনারা লিখতে থাকুন আমাকে বেশি বেশি, আর এরকম আপনারা যদি চান আমি ইমেইল এপিসোড করি আবারও, তো সেক্ষেত্রে আপনাদের প্রচুর মেইল পাঠাতে হবে আমাকে, আমি সেই অপেক্ষায় আছি। এই মুহূর্তে আমি আরেকজন অতিথি আছেন আমাদের স্টুডিওতে, হাফেজ মাহফুজ, আমি তার কাছে ঘটনা শুনবো, তারপর আবারও আমরা নাহিদ ভাইয়ের কাছে ফিরবো। খুব ছোট্ট একটি ঘটনা আছে, হাফেজ মাহফুজ ভাই আমাদের স্টুডিওতে এসেছেন মাত্রই, ওনার কাছে আমরা শুনবো ওনার সঙ্গে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতার কথা। তবে দেখতে পাচ্ছি নিস্তব্ধ শহর ভাই লিখেছেন, ভাই আমার কাছে গল্প আছে, আমি গল্প শেয়ার করতে চাই। আপনি যদি গাইবান্ধার মানুষ হয়ে থাকেন, আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনি কমেন্টে আরেকবার লিখতে পারেন যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান। আর যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনি আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত.সারাবেলা@gmail.com। লিখেছেন আমাদেরকে সিদ্দিক আকন্দ, ভালো হচ্ছে। আচ্ছা আতিকুর রহমান আতিক, আবারও যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ আতিকুর রহমান আতিক ভাই, ভালো হচ্ছে লিখেছেন সিদ্দিক আকন্দ, থ্যাংক ইউ সো মাচ সিদ্দিক। লিখেছেন আমাদেরকে শুধু তোমার জন্য, শিমুল গাছের তলে ভূতেরা খেলে, হা 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 লিখেছেন। আপনার নামটি জানাবেন ভাই, যারাই কমেন্ট করছেন আমাদেরকে, আপনাদের নামগুলো প্লিজ ছদ্মনাম ব্যবহার করে কমেন্ট করবেন না। তো এই মুহূর্তে আমি চলে যেতে চাই, হাফেজ মাহফুজ আছেন আমাদের সাথে, তার কাছে শুনবো তার অভিজ্ঞতার কথা অথবা তার সংগ্রহ করার ঘটনা। তো ভাই কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, রাতুল ভাই ধন্যবাদ আচ্ছা রেডিও সারাবেলায় কথা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ আসার জন্য। তো এই মুহূর্তে আমরা যে ঘটনাটি শুনবো, এটি কার সঙ্গে ঘটা বা আপনি সংগ্রহ করা ঘটনা? আমার বন্ধুর সঙ্গে ঘটানো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম মাহফুজ, আমার বাড়ি রাধাকৃষ্ণপুর, গাইবান্ধা সদর গাইবান্ধা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জি।
এবং ভালো দলে আছেন। আমি যে ঘটনাটা বলবো আজ থেকে 1 বছর আগে ঘটেছে আচ্ছা আমার বন্ধুর সঙ্গে। আচ্ছা আমাদের বাসা থেকে দূরে একটা শ্মশান ঘাট আছে। আমরা মাদ্রাসায় থাকতাম, গ্রামের মাদ্রাসায় থাকতাম, সবসময় মজা করতাম, পড়াশোনা করতাম, আচ্ছা রোজার সময় রোজা রাখতাম। এই ঘটনাটা ঘটেছে রোজার মাসে। হুম রোজার মাসের 27 রমজান। হুম আমরা 27 রমজান সবাই মাদ্রাসায় একসাথে থাকতাম, ওকে কিন্তু মাদ্রাসায় কেন জানি রমজান মাসে ছাত্র কমে যায়। হুম সবাই সবাই আস্তে আস্তে বাসায় চলে যায়। হুম আমরা কিছুজন ছাত্র ছিলাম, আচ্ছা আর কিছু ছাত্র বাড়িতে চলে গেছিল। ওকে তো আমরা যখন কয়েকজন ছিলাম মাদ্রাসায়, হুম। প্রতিদিন আমরা রাত্রে ঘুরতে যাইতাম, হুম বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতাম। আচ্ছা। 1-2 ঘন্টা ঘুরে ঘুরে আসতাম। আমার যে বন্ধু ছিল মাহাদি হাসান, হুম ওর একটু মাথার সমস্যা ছিল। আচ্ছা আমাকে বলছে যে চলা যে আমরা অন্য জায়গায় যাব, হুম আমরা কাউকে ডাকবো না, আমরা অন্য জায়গায় যাব। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, কাউকে ডাকার প্রয়োজন নেই, আমরা দুজন একসাথেই অন্য জায়গায় যাব। বললাম যে কই যাবি? আমাকে বললে যে হিন্দু বাড়ির ওখানে যাব, শ্মশান ঘাটের ওখানে। আচ্ছা বললাম তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওখানে কি কাজ? ওখানে এমনি এমনি যাবো কেন? আর চল, কোনো সমস্যা নেই, Okay. ব্রিজ আছে, ব্রিজে বসে থাকবো। পরে বললাম আচ্ছা ঠিক আছে চল, ভয় করবি না তো? আমি ভয় করবো না, তুই ভয় করবি না সেই কথা বল। আমি বললাম যে না, আমি ভয় করবো না। পরে যখন গেলাম, সবাইকে রাখি, সবাই ঘুমাইছে, আমরা দুজন চুপ করে উঠে চলে গেলাম। ওকে রাত 11টার মতো যখন হুম সময়, আচ্ছা আমরা চলে গেলাম ওখানে, ব্রিজের ওখানে বসেছিলাম। কিছুক্ষণ বসে থাকার পর ও বলতেছে চল শ্মশানের ওখানে যাই। বললাম যে না ভাই, ভয় লাগে। তুই নিয়ে বললি তোর ভয় লাগে না। আমি বললাম যে ভয় লাগে না, ঠিক আছে, এখানে বসে আছি, এখানে ভয় লাগতেছে না, কিন্তু ওখানে ভয় লাগবে। হ্যাঁ পরে বললো আচ্ছা ঠিক আছে, যাব না, এখানেই থাকবো। আমাদের কাছে মোবাইল ছিল, বাটন ফোন ছিল, আমরা সেই জন্য গান শুনছিলাম। মেমোরি কার্ড ছিল ফোনে, গান গান শুনছিলাম। ও বলতেছে ভাই দেখ, শ্মশান ঘাটে কিছু একটা দেখা যাচ্ছে, কালো কাপড় পরা, ওখানে একটা কেমন যেন একটা অদ্ভুত ধরনের একটা ছায়া দেখা যাচ্ছে। আচ্ছা বললাম না, তুই তোর আসলে মাথার সমস্যা আছে, তুই পাগলামো শুরু করে দিছিস। পরে আমাকে বললো যে না ভাই না, পাগলামো করতেছি না, ওখানে দেখ সত্যি সত্যি কিছু একটা দেখা যাচ্ছে। ওকে পরে আমি বললাম না চল তো, আমরা মাদ্রাসায় যাই, অনেক দেরি হয়ে গেছে। ও বললো আচ্ছা ঠিক আছে চল। আমি যখন ওখান থেকে নামলাম, ব্রিজ থেকে নামার পর যাচ্ছিলাম মাদ্রাসার দিকেই, হঠাৎ করে মানে পিছন দিক থেকে একটা আওয়াজ আসলো। ও আমাকে বলতেছে ভাই আমাকে কেউ ডাকলো। আচ্ছা আমি বললাম কে ডাকলো? আমাকে বলতেছে ওই যে কালো কাপড় পরা লোকটা আমাকে বলতেছে এখানে আসো, যাও না। বললাম যে না না না, একবার ডাকছে না, শোনা যাবে না, পিছন দিকে তাকাস না, কোনো সমস্যা আছে। পরে বলতেছে তুই তো আমার আরও ভয় পেয়ে দিলি। আমি বললাম তুই নাকি ভয় পাস না? শ্মশান ঘাটের এখানে আসে ভয় লাগতেছে না? আমাকে বললো যে চল দেখি শুনে আসি কি বলে। আমি বললাম না, ওখানে যাওয়া যাবে না, খুব সমস্যা আছে, ভয় লাগে আমার, এমনিতেই শ্মশান ঘাটে আসতে আমার খুব ভয় লাগে। পরে ও বললো আচ্ছা ঠিক আছে চল। যখন আমরা সামনের দিকে যাচ্ছিলাম, ওখানে আবার আওয়াজ আসলো যে এই যাও না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, এরকম করে বললো। তখন আমিও শুনতে পেলাম যে হ্যাঁ সত্যি সত্যি তো, সত্যি বলতেছে, কেউ যেন পেছন দিক থেকে ডাকলো। আমি একবার শুনতে পেয়ে বললাম যে না, তাও তাকানো যাবে না, পিছনের দিকে তাকালে সমস্যা আছে। পরে ও বললো যে মাদ্রাসার দিকে যাব, কিন্তু আমার খুব ভয় লাগতেছে, যাওয়ার পরে আবার কিছু হবে না তো? বললাম না, কিছু হবে না। ও বলছে ভাই দেখ, কে যেন পিছন দিক থেকে আসতেছে, কালো কাপড় পরা, ছায়াটা দেখতে পাচ্তেছি, খুব ভয় লাগতেছে কিন্তু। পরে বললাম যে ভয় পাস না, আমি তো দোয়া দরুদ জানি, মনে মনে দোয়া দরুদ পর, আমরা আস্তে আস্তে আগাই। পরে বলতেছি চল আস্তে আস্তে আগাই।
হঠাৎ করে আমরা সামনে কিছু দেখতে পাই, মানে দেখতে আগুনের মতো একটা কি যেন জ্বলতিছে। ওই ওটা দেখেই বেহুশ হয়ে পড়ে গেল। আচ্ছা। আমিও চিন্তাতে পড়ে গেলাম যে এর কি হয়ে গেল। আমার তো খুব ভয় লাগতেছে, অন্ধকার খুব। তখন মানে ওখানে আমাদের 1 ঘন্টা প্রায় চলেই গেল, 12টা বেজে। আমাকে বলতেছে, না সরি বলেছি, বেহুশ হয়ে পড়ে গেছে। আমি বলতেছি ভাই ওঠ, ও তো কথা বলতে পারতেছে না। আশেপাশে কোনো পানি যে নিব, সে পানি নেওয়ার মতো কোনো অবস্থা নাই। চিন্তায় পড়ে গেলাম, ভয় লাগতেছে, প্রচুর ভয় লাগতেছে। পরে বললাম যে এই, অনেক তো রাত হয়ে গেছে, একে কীভাবে জাগনা করব। দেখলাম হঠাৎ করে ওই নিজেই উঠলো, উঠে আমার সাথে কোনো কথা না বলেই শ্মশানঘাটের দিকে যাচ্ছে। আমি বললাম পাগল হয়ে গেছিস নাকি? ওই কোনো কথাই বলতেছে না, চলে গেল শ্মশানঘাটের দিকে যাচ্ছে। আমি পিছন পিছন যাচ্ছি, খুব ভয় লাগতেছে আমার। আমি বললাম যে ভাই তারা ওখানে যাস না, ওখানে বিপদ আছে। ও তাও বললো না আমি যাব। শুধু ওই কথাটা বলেই ওখান থেকে মানে ওখানে যাচ্ছে। আমি আটকাতে পারলাম না। যাওয়ার পরে দেখলাম ওধাও আর দেখতে পেলাম না। আমি শ্মশানঘাটের ওখানে সাহস করে গেলাম। ওখানে আশপাশটা জঙ্গল ছিল, দেখলাম যে কেউ আছে নাকি। পরে আমি দেখলাম যে আমার বন্ধু ওখানে বসে আছে। আমি পিছন দিক থেকে গেলাম, ওখানে যাওয়ার কাঁধে হাত দিলাম। ও আমাকে খুব জোরে মানে গা ঝাঁকা দিয়ে উঠছে। আমি বললাম যে কি হয়েছে তোর? ওকে। আমাকে বললো যে আমার কিছু হয়নি, এবার তোর হবে। আমি বললাম আমার আবার কি হবে? আমাকে বলতেছে যে দেখ সামনের দিকে তাকায় দেখ, ওই লোকটার দিকে দেখ। ওই লোকটা খুব ভয়ানক ছিল। আচ্ছা। মুখটা ঢাকা ছিল ঠিক, কালো পোশাক পরা, মানে গা থেকে কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসছিল। আচ্ছা আচ্ছা। তখন আমি বললাম যে লোকটা কি, তুই কি চিনিস? ও বললো হ্যাঁ আমি চিনি। আমি বললাম যে আমি তোর বন্ধু রে। কয়, না তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। আমি তো অবাক হয়ে গেলাম। বললো আমি বলতেছি কি বলতেছে। আমি ভয়ে দৌড়তে লাগলাম, কিন্তু দৌড়তে মনে হচ্ছে আমি ওখানেই আছি। খুব জোরে দৌড়াচ্ছি কিন্তু ওখানেই আছি। আমাকে বলতেছে পালাতে পারবি না। ওই লোকটা যখন আমার সামনে আসলো, আমি খুব ভয় পেয়ে গেলাম। দেখলাম যে খুব ভয়ানক চেহারা, মানে গাটা পোড়ানো ছিল, মুখটাও পোড়া। আমি বললাম যে আমি কিছু করি না, আমার কিছু করো না। ও বলতে যদি বাঁচতে পারবি না। আমি ভয়ে বেহুশ হয়ে পড়ে গেলাম। যখন চোখ খুললো, আমি দেখতে পেলাম আমার বন্ধু আমার সামনে দাঁড়িয়ে হয়ে আছে। আমাকে বলতেছি ভাই তাড়াতাড়ি চল এখান থেকে, তাড়াতাড়ি চল, আচ্ছা। এখানে খুব বিপদ আছে। আমি উঠে বললাম যে বিপদ আছে মানে তুই তো এসব কাণ্ড করতেছিস। কয়, না আমি কিছুই করিনি, আমি তো কালো লোকটা দেখে আমি ভয়ে এখানে দাঁড় হয়ে আছি। আমি বললাম অবাক, যে এটা কি বলতেছিস তুই? একটু আগে যে তুই জ্ঞানে ছিলি না, কেমন যেন আচরণ করতেছিলি, কিন্তু এই কথা বলার পরে ওই অদ্ভুতভাবে হাসতেছে আমাকে দেখে। ও হাসি শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। পরে পিছন দিক থেকেও আওয়াজ আসতেছে, বললো তুই যদি আমার হাত থেকে বাঁচতে চাস তাহলে কালকে সকালবেলা আমার জন্যে, মানে ফুলের কথা বললো, ফুল, তার মানে 7টা ফুল, আরও তারপরে হাঁস চাইছে 2টা, আর হচ্ছে হলো পায়েস আর কি যেন জিনিস চাইছে। বলছে এইসব জিনিস দিলে আমি তোকে আর বিরক্ত করবো না। আমি বললাম যে আমি তো কিছুই করিনি, তুমি আমাকে কেন এরকম জিনিস কেন চাচ্ছ? আমাকে বলতেছে তুই বিরক্ত করিস না, কিন্তু তোর বন্ধু আমাকে বিরক্ত করছে, সেজন্য তোর বন্ধু এখানে প্রায় প্রায় আসে। আমি বললাম আমি তো কখনো আসিনি। বললো তুই আজকে তো আসছিস তোর বন্ধুর সাথে, এই জন্য তো তোর সাথে আমি এরকম করতেছি। পর আমি বললাম যে যদি আমি না দিই তাহলে কী করবা? বললো যে তোর বন্ধু বাঁচবে না। আমি খুব ভয় পেয়ে গেলাম। মনে কর আমি সাহস করে বললাম যে আমি দেবো না, আমি কোনো জিনিস দেবো না। আচ্ছা। তখন ও আমার দিকে
এগোতেছে, কিন্তু আমি দেখলাম যে ওর ওর পা নেই। মাথায় একটা মুখোশ পরা ছিল, পোড়া পোড়া গন্ধ আসছিল, পোশাক থেকে পোড়া পোড়া গন্ধ আসছিল। মানে আমার বন্ধুর হাত ধরে টানতে টানতে ওদের কই যেন নিয়ে যাচ্ছে। আমি পিছন দিক থেকে চিল্লাতে চিল্লাতে গেলাম, কিন্তু ও শুনতেইছে না। আমি ভয় ভয় পেয়ে শ্মশানের ওখানে আমি বসে বললাম, আচ্ছা। বললাম যে এটা কি হলো? আমি তো খুব ভয় পেয়ে গেলাম। আমি বললাম যে আমার বন্ধুকে আর বাঁচবে না। দেখলাম শ্মশানের ওখানে চারপাশে মানে আগুনের মতো কি যেন জ্বলছে, খুব ভয়ানকভাবে মানে ওখানে দেখা যাচ্ছে। আর ওর চেহারাটা ভাসতেছে, মানে Okay. অদ্ভুত রকমের, চোখগুলো লাল আর হাসিগুলো, মানে মুখটা ছিল কালো আর দাঁতগুলো ছিল খুব সাদা আর কাটা কাটা দাগ ছিল, খুব ভয়ানক। আমি দেখে খুব ভয় পেলাম। আমি ওখান থেকে দৌড়তে লাগলাম, দৌড়তে অনেক দূর চলে গেলাম। মাদ্রাসা এখানে আসতেই আমি ওখানে সামনে একটা বট গাছ আছে, বট গাছের ওখানে আমি পড়ে গেলাম। আচ্ছা। পরে গিয়ে একটু আঘাত পাওয়ার কারণে আমি আরও ভয় পেয়ে যাই। আমি বেহুশ হয়ে পড়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পর একটু পর আমি জাগনা পাই। দেখলাম বট গাছের উপরে যেন কে যেন দুইটা লোক বসে আছে। একটা ছিল আমার বন্ধু আর একটা ছিল ওই লোক, ওই কালো পোশাক পরা লোকটি। আমার বন্ধু আমার দিকে দেখে মুচকি হাসি বলল, বন্ধু আমি তো তোর থেকে অনেক দূরে চলে গেছি, আমি আর বেঁচে নেই। আমি খুব ভয় পেয়ে যাই। আমি উপরের দিকে তাকাইলাম, দেখলাম ওর হাত কাটা ছিল, আচ্ছা। গলা কাটা ছিল, ওর মুখটা খুব ভয়ানক দেখতে ছিল। ওই কালো পোশাক পরা লোকটা অদ্ভুতভাবে হাসছিল। আমি ওখান থেকে আমার প্রাণ বাঁচানোর জন্য আমি দৌড়তে লাগলাম। আচ্ছা। দৌড়ে মাদ্রাসা চলে গেলাম। পরের দিন আমি সকালবেলা হুজুরকে সব কিছু বললাম। হুজুর বলল, যাই হোক এটা একটা অঘটনা হয়ে গেছে। আমি বললাম যে সত্যি সত্যি কি আমার বন্ধু নাই? পরে ওর বাসায় চলে গেলাম। অদ্ভুত, আমি অবাক হয়ে গেলাম যে দেখলাম ওই বাসায় বসে আর বাবার সামনে কথা বলতেছে। তারপরে আমার দেখলো, আমার বলতেছে, এই কাল রাতে তুই কই চলে গেছিলি? আচ্ছা। আমি বললাম মানে? কাল রাতে তো তুই আমার সাথে ছিলি, তোর তোর তো মৃত্যু হয়ে গেছিল। আর পাগল নাকি? আমার আমার মৃত্যু হয়নি, আমি তো কাল থেকে বাসায়। তার মানে ওটা আমার সামনে অন্যজন ছিল, মানে অন্য কেউ ছিল আমার সঙ্গে, আমাকে ভয় দেখানোর জন্য। আচ্ছা। আমি ভাবলাম যে হতেও পারে আমার ভয় দেখানোর জন্য, হয়তোবা জিন হয়তো কিছু ছিল। আমার বন্ধু বলল, যাই হোক রাত্রিবেলা যাই হোক ওটা ভুলে যা। আমি বললাম যে আজ থেকে ওখানে কখনো আর যাবো না, শ্মশানের ওখানে কখনো আর যাবো না। ওকে। আমি বললাম যে তোর কারণে এসব হয়েছে। আমার কারণে মানে আমি তো ওখানে যাইনি। বললাম যে আগে তো যাইতাম, এই জন্যই হয়েছে। ওই লোকটা কোনো সাধারণ লোক ছিল না, ওনার নিশ্চয়ই জিন ছিল। মাদ্রাসার হয়তোবা সবসময় আমাদের উপরে নজর রাখতো। সেই জন্যই কোনো সময় না কোনো সময় ভয় দেখানোর জন্য কোনো ফাঁদ পাতবে। পরে আমি বললাম, যাই হোক রাত্রের বিষয়টা ভুলে যা। আমি ভুলে যাই। হুজুরকে সব কিছু বললাম। আমাকে একটা তাবিজ দিল। কয়েকদিন তাবিজটা পরে থাকলাম অবশ্য, আর তারপর থেকে আমার সাথে ওরকম অদ্ভুত ধরনের ঘটনা ঘটেনি। এই ছিল আমার ঘটনা। আশা করছি আচ্ছা, এই যে আপনাদের আপনার ভালো লাগবে। যে দেখেছেন যে বন্ধু যে মারা যাওয়ার যে দৃশ্যটা, মানে এটা নিয়ে পরবর্তীতে আর কিছু ভাবেননি যে কি দেখেছেন, বা এটা তো সত্যি ছিল না? মানে আপনাকে জাস্ট ভয় দেখানোর জন্য এই আমি যে দৃশ্যটা দেখেছিলাম আমার বন্ধুর মতো চেহারা, আমি পরে ভাবলাম যে ওটা আমার বন্ধু ছিল না, ওটা অন্য কেউ ছিল। ও, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। আশা করছি আপনাদের সবাই ভালো লাগছে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ মাহফুজ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শুনছিলাম আপনার ঘটনাটি, সেই সাথে আমার সাথে সকল শ্রোতাগণ শুনছিলেন আপনার সঙ্গে ঘটে যাওয়া বা আপনার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া, একসঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি বেশ চমৎকার ছিল। এই পর্যায়ে আমরা আপনার কাছে আজকে আর ফিরতে পারছি না। আমাদের কাছে নাহিদ ভাই আছেন, ওনার কাছে ঘটনা আবার শুনবো। তবে মাহফুজ ভাই ভবিষ্যতে আবারও কোনো এক এপিসোডে আপনাকে আমরা পাচ্ছি ইনশাল্লাহ। জি।
থ্যাংক ইউ সো মাচ। যারা যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত হতে থাকুন এবং তারা লিখতে থাকুন যে কোন ঘটনাটি আপনার ভালো লাগছে। প্রথম দুটি মেইল ছিল, এরপর আমরা নাহিদ ভাইয়ের কাছে কয়েকটি ঘটনা শুনেছি। এরপর আমাদের মাঝে শেষ মুহূর্তে অর্থাৎ মাঝামাঝি পর্যায়ে এসে যুক্ত হলেন হাফিজ মাহফুজ ভাই। তো এই সব ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে আজকে সবচেয়ে বেশি ভয়ানক মনে হচ্ছে বা আপনার মনে দাগ কেটেছে, এসব কিন্তু আমাদেরকে আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর এরকম ঘটনা যদি আপনিও শেয়ার করতে চান আমাদের স্টুডিওতে এসে, সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন যে ভাই আমি রেডিও সারাবেলায় গিয়ে আমার ভৌতিক অভিজ্ঞতা বা ভৌতিক ঘটনা শেয়ার করতে চাই, এভাবে কমেন্ট করতে পারেন। তারপর যারা চান যে আমি মেইল পড়ে শোনাই বা আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনি আমাদেরকে মেইল করতে পারেন। আপনার ঘটনাটি লিখে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আপনার ঘটনা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমাদের যে মেইলটি রয়েছে bhoot.sarabela@gmail.com, which is bhoot.sarapel@gmail.com। আমাদের একমাত্র মেইল এটি, bhoot.sarabela@gmail.com। কিছু মানুষ বা কোনো একজন, আমি তার নামটিও রিভিল করতে পারতাম, বাট উনি যতটা মানে নিচু পর্যায়ে কাজটা করেছেন আমি এতটা করতে পারি না, ওনার একটা সামাজিক সম্মান রক্ষার্থে। তো উনি আমাদের ভূতবেলা নামে একটা মেইল করেছেন, bhootbala@gmail.com। কেউ ভুলেও সেই মেইল অ্যাড্রেসটিতে মেইল পাঠাবেন না। আর আমি মানে বুঝতে পারছি না যে ওনাকে নিয়ে কী করা যায়। সো উনি আমাদের কন্টেন্টগুলোই আমাদের নামে চালিয়ে দিচ্ছে, আবার বিষয়টা খুবই মানে ঘৃণিত একটি কাজ করেছেন উনি। যাই হোক, দেখতে পাচ্ছি লিখেছেন আমাদেরকে, ভাইয়া আমার পুরো নাম হচ্ছে মেহেরুল ইসলাম শান্ত, হাসপাতাল বালুয়া সালামের মোড় থেকে আছি, চালিয়ে যান। হ্যাঁ, আপনার কত সুন্দর একটা নাম দেখেন, মেহেরুল ইসলাম শান্ত, বাট আপনি কেন নিস্তব্ধ শহর বা এরকম নাম কেন ব্যবহার করছেন বলেন। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন জাহিদুল ইসলাম বরকত ভাই, রাতুল ভাই আমার ডিউটির ফাঁকে কফি ব্রেক চলছে, আপনাকে আমাদের রেস্টুরেন্টে কফি খাওয়ার দাওয়াত রইল। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ বরকত ভাই। আমার তো এই মুহূর্তে ইতালি গিয়ে আপনার সঙ্গে বসে কফির দাওয়াত নেওয়ার সুযোগ নেই, তবে আপনি তো বাংলাদেশে ফিরবেন কিছুদিনের মধ্যে, আই থিঙ্ক আপনাকে আমন্ত্রণ রইল গাইবান্ধায়, একসঙ্গে দুই ভাই বসে কফি খাওয়া যাবে। দেখতে পাচ্ছি এখানে মাহফুজ হাসান মিরাজ লিখেছেন, হাফিজ মাহফুজ ভাইয়ের গল্প বলার ধরন অনেক ভালো ছিল এবং গল্পটা অনেক ভয়ঙ্কর রকম ছিল। থ্যাংক ইউ সো মাচ লিখেছেন আমাদেরকে রিপন কুমার, রাতুল ভাই ভূতবেলার ভালো লাগে কিন্তু ভয় লাগে না। আচ্ছা, লিখেছেন আমাদেরকে শারমিন আক্তার তৃষ্ণা, ভালোবাসা জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক ভালো লাগে ভূতবেলা, তাই প্রতি বৃহস্পতিবার যুক্ত হয়ে যাই। শান্ত ভাই লিখেছেন এটা। যারা বলছেন ভয় লাগে না তারা একটি করে গল্প পাঠান, না পারলে শ্মশানে গিয়ে বসে থাকেন, লিখেছেন আতিকুর রহমান আতিক ভাই। ঠিক এই কথাতেই আমি আসবো, যারা এইভাবে বলছেন আমি ততক্ষণ পর্যন্ত না মানে আমি বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ঘটছে। তো এইরকম একটা বিষয় আমি আমাকে দিয়ে জাজ করি। তো এরকম বিষয়গুলো পুরোটাই তো অলৌকিক বিষয়। তো যতক্ষণ পর্যন্ত না আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আসলে বিশ্বাস কারোরই হবে না, এরকম সকলেই বলবে। তো এরকম আমি চাই না কারোর সঙ্গে এরকম ভৌতিক ঘটনা ঘটুক বা কারো কোনো ক্ষতি হোক, তবে সবাই সাবধানে থাকবেন। আচ্ছা, লিখেছেন ফয়সাল আহমেদ, গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল। লিখেছেন আমাদেরকে আমার নাম বিজয়, আমি একটি আচ্ছা উনি একটি লম্বা একটি ঘটনা পাঠিয়েছেন কমেন্টেই। কোনো একদিন আপনার ঘটনাটি আমি পড়ে শোনাবো, আমি কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে লিখেছেন আমাদেরকে আকাশ বরণ ভাইয়া, আমরা শুনছিলাম। আচ্ছা যাই হোক, উনি গল্পটি অনেক সুন্দর ছিল এটি বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। এরপর লিখেছেন আমাদেরকে এখানেই সীমান্ত অনেকদিন পর, ওবায়দুল আহাদ ছিলেন আমাদের সাথে, ভালো লাগছে লিখেছেন ফয়সাল। তারপর তানিশা তানহা ছিল আমাদের সাথে, আবারও আর অনেকেই ছিলেন। আমি এই মুহূর্তে আর কথা বাড়াতে চাই না, চলে যেতে চাই নাহিদ ভাইয়ের কাছে একদম শেষ মুহূর্তে এসে। আমার হাতে একটি মেইল ছিল, যদিও মেইলটি আমি পরবর্তীতে পড়তে পারবো কোনো এক এপিসোডে, বাট নাহিদ ভাই হয়তো সেই এপিসোডে থাকবে না, এই জন্য আজকে যেহেতু ওনাকে পেয়েছি ওনার কাছে ওনার বাকি ঘটনাটি আমরা শুনি। জি সরি, জি জি রাতুল ভাই, যে ঘটনাটা বলবে সেটা হলো আমার এক কাকা আর হলো যে ভাইয়ের কথা বললাম একটু আগে, ওই ভাইয়ের জীবনে আর কি। ওকে, আমাদের এলাকায় আর কি এক বড় ভাইয়ের বিয়ের নাম হলো, তার হলো সাইদুল, মানে তাদের আর কি বন্ধু ছিল আর কি, মানে চাচার কাকা। হ্যাঁ তো ওনারা আছে না, তার বন্ধুর বিয়াতে আর কি
মানে অনুষ্ঠানে আর কি অংশগ্রহণ হয় কিন্তু মেয়ের বাড়িতে অনুষ্ঠান ওদিনকার সুন্দর আর কি মাগরিবের পর আর কি মেয়েদের বাড়িতে কি যাওয়া হয়েছে আর কি মানে যাওয়ার পর আর কি ওরা দুই বন্ধু আর কি বললো মানে আমার চাচা আর হলো যে আমার ভাই আচ্ছা ওরা দুই বন্ধু মিলে আর কি বললো কি যে আমরা মেয়েদের বাসায় যাব তাড়াতাড়ি খাওয়া দেয়া আসিয়া আমরা মানে ওনাদের আর কি ভূতের ভয় দেখাবে আর কি just। আচ্ছা, আচ্ছা। মানে এদের এরকম আর কি একটা পরিকল্পনা এরকম ছিল। একটা প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন আপনারা। জি হ্যাঁ। আমাদের হলো ঈদগাহ মাঠটা আছে না পশ্চিম গোবিন্দপুর জি, জি, জি। ঈদগাহ মাঠটা হ্যাঁ হ্যাঁ ওখানে আগে বলে গাছ ছিল গাছ তো সে রাস্তার সাইড দিয়ে ডাল গেছিল মোড়া ডাল হুম। ওখানে আর কি ওরা দুই বিয়ে খায় আসে ওরা দুই বন্ধু আর কি অপেক্ষা করছে ওখানে। অপেক্ষা করছে যে ভূতিক ভয় দেবো ওনারা আর কি ভূতিক ভয় দেখানোর জন্য যা যা লাগে আর কি তা করছে ওনাদের কাছে একটা যুব্বা ছিল মানে বড় ধরনের যুব্বা মানে আগে ভাগে আর কি বানিয়ে রাখছিল আর কি হুম। জুব্বা ছিল জুব্বারও সাদা জুব্বা তারপর হলো আমরা যে আগে বলি যে ধান গাছ যে বাসছিলি যে ধান গাছ ছিল আর কি জি জি ওগুলো আটি ছিল আটি দিয়ে আর কি পাট আর কি বড় বানিয়েছি হুম, হুম। বানার পর যে ডালের উপরে উঠিয়ে একটা রশি বাঁধিয়ে ওরা দুই বন্ধু আর কি নিচের দিকে নামছে আর কি যখনই বিয়াচ্ছে তখনই আর কি ওরা দুই বন্ধু আর কি আস্তে করে হুট করে নামছে নামিয়ে ভয় দেখা শুরু করে দিচ্ছে হঠাৎ যখন দেখে তখন যে ভাইয়ের বিয়ে সে তো ভয় করছে আর যার গাড়িতে করে আনছে সে তো আগে গাড়িতে সে দৌড়াচ্ছে যার হলো যে ভাই এখন নতুন ভাবি আর ওরা কি আর ওনারা আছে না যে কাজ সে কাজ যে ভাবির হাত ধরে মানে দৌড়ে শুরু করছে দৌড়ে শুরু করেছে না এলাকার লোকজন তখন জানিয়ে যাবে যে চিল্লে হচ্ছে হালকা পাতলা এমন এলাকার লোকজন জানিয়ে যাবে তো ওরা কি করলো ওরা সব কিছু খুলে টুলিয়া চুপ আমাদের হলো ঈদ মাঠে ওখানে গোরস্থান ছিল মানে গোরস্থানের হলো একটা ভাঙা গোরস্থান ছিল গোর ছিল আর কি ওই গোরে আর কি ওরা দুজন লুকাইছে ওই দিনে আর একটা কাহিনী হলো কি ভাইয়া ওই দিনে একটা চোর মানে আমরা যে বলি গ্রাম ভাষাতে চোর চুরি করে আসছি ওখানে পার্শ্ববর্তী মানে ঈদগাহ থেকে একটু সাইড সুইড আর কি একটা কারো বাসায় আগে কি চুরি করে ধরছিল চোরে মানে বাড়িওয়ালা টের পেয়েছে টের পাওয়ার পর আর কি চিল্লামিল্লি হচ্ছে তারপর সে গোরস্থানের মধ্যে যে দুই ভাই লোকের চাচা আর হলো ভাই লোক রেখেছিল এই ঘরে আর কি চোরটা আর কি অংশগ্রহণ করছে আর কি আচ্ছা মানে ওনারা তো মানে প্ল্যান করেছিলেন বাকি দুজন বা সেখানে আরেকজন এসে যুক্ত হচ্ছেন ওই যে চোরটা যার কথা জি, বলছেন ভাইয়া। জি জি জি, হ্যাঁ তো ওরা দেখি ওরা ভাইকে ভয় দেয় আর কি চোরটাকে উঠলো তারপর ওরা উঠে আর কি দৌড় মারলো যেমন সেই এলাকার চোর আছে যদি আমরা যদি এখানে যদি থাকি যদি ধরা পড়ে যায় আমাদের বদনাম হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে ওনারা ভাবছেন যে এই চোরের সাথে তো আমাদেরও একটা মানে যদি মানুষজন যদি আমাদেরকে ধরে বা ওই চোরটাকে ধরে আমাদেরকেও চোর বলে জি জি ওইরকম আর কি ওরাও না চোরটাকে উঠিয়ে পালালো আর দ্বিতীয়ত তারপরে ওরা পালালো আর হলো যে ভাইয়ের কথা বললাম যে হুম। উনি আর কি আমাদের হলো বাসার সাইডে আর কি যে পুকুরে দেবো বললাম না হুম, হুম, ওই দিনে ফির ভাইয়া তার সাথে একটু মানে একটা ভূতি ঘটনা ঘটছে ফির ওই দিনে আর কি জি ওই দিনে রাত্রেবেলা আর কি 12টা থেকে 1টা পর্যন্ত আমি বাইরে বসে শুনছি কয় আমি তোদের বাড়ির পিছন দিয়ে যাওয়ার পর না আমার সাথে একটা মুরগি আমার পেছনে পেছনে যাচ্ছে আর কি সে মুরগিটা নাকি বললো হলো 3 থেকে 4 ফিট উচ্চতা আর কি হুম, হুম, হুম। তা বললো যে এটা কি সকালবেলা আর কি বলতেছে আর কি যে এটা কি তোদের বাড়ির এটা কি মুরগ আছে নাকি সেই সময় আমাদের ভাই মুরগ অনেক ছিল মুরগি অনেক ছিল হুম, তারপরে আমাদের সকালবেলা জিজ্ঞেস করলো ভাই যে এরকম কাহিনী হলো রে তোদের মুরগ নাকি যে না তো পরের দিনের রাত্রেবেলা আর কি সে ডিগিতে তো থাকে মাছ চাষ করে থাকে জি তো উনি দেখে যে আর একটা ডিগ্রি পেতে সে মুরগিটা আবার ঘোরাঘুরি করতেছে ঘোরাঘুরি করার পর ভাই আছে না ওই মুরগিটার পিছনে এলো যে মুরগিটা কাল থেকে এরকম শুরু হয়েছে মানে হুম, হুম, হুম। ওই মুরগিটার পেছনে ঘুরতে ঘোরার পর আছে না একটা ডিগি দিছে ওই ডিগির থেকে উধাও ওকে ও উধার হওয়ার পর আছে না ওনারা আর কি বড় ভাইরে আর কি শৌরি হুম, হুম। ওনার সাথে আর কি একটা জেন থাকে আচ্ছা ওই যে ওই জেনটা নাকি ওনাদের ভাই বোন আর কি সম্পর্কে আর কি বানাইছে হুম, তো ওনার কাছে একটা বুঝ বুঝে গেছে ওরা স্থানে তো ওরা দুই বন্ধু অগান করতে যে আর ওটা অগান হয়ে গেছে সেই ঘটনার সাথে আর কি জেনগুলো আর কি বিরক্ত হয়ে গেছে মানে Okay. আমরা সবাই জানি কম বেশি যে হুম। গুরুস্থানে জেন জাতীয় কিছু থাকে হ্যাঁ ওই 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 জায়গা থেকে একটা মন যেটা বলি খারাপ আর মন্দ এই জাতীয় খারাপ জেনটা আর কি ইয়ে হচ্ছে আর কি হুম। উচিত হয়েছে তবে সব ওনার কাছ থেকে বুঝার পর থেকে ঝাড়ফুঁক করলো ইয়ে করলো হুম, হুম। তারপর থেকে আর ভাইয়ের সাথে আর কিছু ঘটেনি আচ্ছা আচ্ছা এটাই ছিল ভাই তো এই ছিল ঘটনা
অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে। যেহেতু আমাদের কাছে সময় অনেক কম, আরও কি কোনো ঘটনা আছে শেয়ার করার মতো? খুব ছোট ভাই করে। আমার কাছে সেরকম আর ঘটনা নেই। দ্বিতীয়ত যদি কোনো এক সময় আসি স্টোরি জি, জি। তাতে আমি বলবো। আর আমার জানার মধ্যে ভাই আমি ভূতবেলা মাঝে মধ্যে শুনি তো, আচ্ছা আচ্ছা। কিন্তু মাঝে মধ্যে কেউ কমেন্ট করে যে ভূত বলে কিছু নাই, মানে হুম, এ বলে কোনো কিছু নেই। আমি এটা শুনি, কখনো কমেন্ট করে নিই। হুম, সে সময় আমার বাটন ফোন ছিল, হুম, তো মাঝে মধ্যে ভাবছি যে কোনো এক সময় যদি আমি যদি ওকে ভূতবেলায় যায়, যদি এই ঘটনাটা আমি বলতে পারি যে জেন জাতীয় যে যে কিছু একটা আছে, আমি ওটা যে উদাহরণ দিতে চাই। হুম, হুম, যেমন ভাই আমরা যেমন হলো মাটির তৈরি হলো মানুষ, জি। আর হলো আগুনের তৈরি হলো ভাই জেন পরি জিন যার কিংবা পরিবার, শয়তান জাতীয়। যেসব দেখা যায় না খালি জি। চোখে। হুম, আর আমরা শয়তান সবাই বিশ্বাস করি যে শয়তান জাতীয় যে জিনিসটা আছে। হুম, ভাই শয়তান জাতীয় যদি জিনিসটা যদি থাকে তাহলে জেন জাতীয় জিনিসটা কেন নেই? আমার কথা প্রশ্ন হলো এটা। রাইট। আর যে ভাইরা বলে যে ভূত বলে কিছু নাই, ভূত বলে ভাই কিছু নেই, এটা আমিও মানি যে যেটা আছে জেন আছে। কিন্তু আমাদের মানুষের ভেতর যে ধর্মটা ভাই, হুম, ওই ধর্মটার মধ্যে ওনাদেরও কিছু ধর্ম আছে, জি। যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হোক, হুম। ওনাদেরও কিছু একটা আছে। হুম, হুম, এই কারণে কেউ বলে যে অন্য জাতীয় যে জেন কবরেজরা হাজির করে যে বলে যে তোর নাম কি, হ্যান ত্যান, তুই কি করিস, তোর জি। ধর্ম কি, আর না কেউ বলে যে মুসি আমি উমুক ইয়ে করি, বিস্তারিত। আর ভাই যেটা বলতেছি যে জেন জাতীয় যে জিনিসটা কেউ বিশ্বাস করবে, যার সাথে করবে সে শুধু বিশ্বাস করবে। জি, অবশ্যই। এই এই কথাটা আমিও সবসময় বলি। অনেকেই এই ধরনের কমেন্ট মানে আমি পেতে পেতে মানে অভ্যস্ত হয়ে গেছি যে ভূত বলে কিছু নাই বা এরকম অনেকে অনেক মন্তব্য করে, বাট সব কিছু কিন্তু গায়ে লাগায় না এখন আর। কারণ একটা বিষয়ে যখন ওই যে এর ঊর্ধ্বে আর কোনো কথা নেই, যখন আপনার সঙ্গে ঘটবে তখনই আপনি বিষয়গুলো মানে বিশ্বাস করবেন, যেগুলো কারণ এই জিনিসগুলো আসলে মানে আল্লাহ যখন সৃষ্টি করেছেন মানুষ এবং মানে জিন এবং ইনসান, জি তো ইনসান বলতে তো আমরা মানুষগুলো, আর যারা হচ্ছে জিন বা যে অলৌকিক যে বিষয়গুলো আমাদের দৃষ্টির অগোচরে ঘটে, এগুলোকে আসলে মানুষ ভূত বলে সম্বোধন করে। যেমন হুট করে আপনি ফিরছেন, আপনার সামনে একটা কিছু একটা এসে পড়লো, আপনি তাকিয়ে জি, আপনি গরম স্পষ্ট হাওয়া দেখতে বা- পেলেন যে কিছু একটা সামনে এসে পড়লো, বাট আপনি যখন ভালোভাবে খেয়াল করে দেখলেন কিছু নেই। আবার আপনি সোজা একা রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার ঘাড়ে পেছন থেকে একটা হাত পড়লো, এমনভাবে হাতটা পড়লো আপনি ভাবলেন যে একদম স্পষ্ট একজন মানুষের হাত, তো আপনি পেছনে ফিরে দেখলেন নেই। তো এই বিষয়গুলো অনেক সময় দেখা যায় অনেকে বলেন যে মানে ভ্রম বা এরকম কিছু। আবার কিছু ক্ষেত্রে কিন্তু মানে যদি সত্যি ভ্রম হতো তাহলে তো আপনি ভয় পেয়ে আর হচ্ছে ৩-৪ দিন জ্বর বা কয়েক সপ্তাহ জ্বরে ভুগতেন না, বা কোনো কবিরাজ বা আপনি যে যার কাছেই যান, হুজুরের কাছে যান, তো হুজুরের কাছে গিয়ে বা কোনো কবিরাজের কাছে গিয়ে আপনি যে সলিউশনটা নিয়ে আসেন সেটাকে আপনি খালি চোখে দেখতে পারেন বলেন? তো সেটা কেন বিশ্বাস করেন যে ওনার থেকে আমার এই সমাধানটা নিলে, এই যে এই তাবিজটা নিলে আমার ঠিক হয়ে যাবে? তো এই যে এরকম বিষয়গুলো তো শেষ মুহূর্তে আপনি কি আর কিছু বলতে চান নাহিদ ভাই? শেষ পর্যন্ত ভাই আমি আর বলার মতো আর কিছু নাই, জাস্ট তবে আরও একদিন আপনি যদি আপনার ঘটনা সংগ্রহ করুন, আপনার আশেপাশে যদি কারো থেকে শোনা ঘটনা হয়, আপনাকে আরও একদিন আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি, আসবেন আবার। ইনশাআল্লাহ কোনো এক সময় আসবো। ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আর আপনার ঘটনাগুলো চমৎকার ছিল। আমি এবারে ফিরতে চাই শ্রোতাদের মন্তব্যগুলোতে। দেখতে পাচ্ছি এখানে লিখেছেন সর্বশেষ আমাদেরকে লিখেছেন যে আমার কাছে অনেক ঘটনা আছে, বাট আমি আপনাদের ঠিকানায় যেতে চাই, কোনো একদিন যাব। আমার কাছে অনেক ঘটনা আছে, বাট আমি আপনাদের ঠিকানায় যেতে চাই, কোনো একদিন যাব। আমার দাদির সঙ্গে ঘটেছে অনেক বড় একটি ঘটনা আছে, বা একজন লিখেছেন এই কথাটি। তারপর লিখেছেন আমাদেরকে আকাশ বর্মন ভাই, আমরা দুই ভাইয়ের নাম আকাশ এবং প্রসেনজিৎ, মেইলটা অনেক ভালো ছিল, চালিয়ে যান। লিখেছেন আমাদেরকে ঘরের লাইট নিভিয়ে শুনছেন, নিস্তব্ধ শহর শান্ত ভাই লিখেছেন আমাদেরকে আকাশ বর্মন। ওনার দুই ভাইয়ের নাম আবারও লিখেছেন রাতুল ভাই। আচ্ছা কি লিখেছেন ওটা? আহসান কবির লিখেছেন আমাদেরকে নিম গাছ নিয়ে একটা বড় ঘটনা আছে ভাইয়া, আপনি যদি পারেন লিখে পাঠান, আর যদি না পারেন লিখতে যদি প্রবলেম হয় বা আপনি যদি গাইবান্ধার হয়ে থাকেন তাহলে স্টুডিওতে আসার আমন্ত্রণ জানাবো আমি আপনাদেরকে। ভালো লাগছে লিখেছেন মাহফুজ, আল্লাহ হাফিজ।
শো 12টা পর্যন্ত করা যায় না ভাইয়া? 12টা পর্যন্ত করা যায় যদি আপনাদের ঘটনার পরিমাণ বেশি হয়। ঠিক আছে, আপনারা বেশি বেশি ঘটনা আমাকে পাঠান, আমি খুব করে ট্রাই করবো রাত 12টা পর্যন্ত আপনাদের জন্য এই প্রোগ্রামটা চালাতে। তবে এটাতে আপনাদের সাপোর্ট অনেক বেশি লাগবে। আপনারা বেশি বেশি ঘটনা পাঠাবেন, প্লাস আপনারা এসে ঘটনা শেয়ার করবেন, তবে আমি হচ্ছে 12টা পর্যন্ত প্রোগ্রামটা চালাতে পারবো। ভাইয়া আপনার থ্যাংক ইউ, আমার প্রশংসা করেছেন কোনো একটা জিনিসের। থ্যাংক ইউ সো মাচ যারা এ পর্যন্ত ছিলেন আমাদের সাথে যুক্ত ছিলেন, অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত 9:05 ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান বুধবেলা নিয়ে হাজির হই। আমি রাতুল এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে ছিলাম, আর আমার সাথে আজকে অতিথি ছিলেন এবং কারিগরি সহায়তায় ফরাদ রেজা ভাই ছিলেন। তো যেতে ইচ্ছা করছে না, সময় এখনো কয়েক মিনিট আছে। আমার কাছে আরেকটি মেইল ছিল, এই অল্প কয়েক মিনিটের পরে মানে শেষ করা সম্ভব নয়, তো এই জন্য আমি আগামী সপ্তাহের জন্য সেগুলো সেভ করে রাখছি। তার একটি হচ্ছে আমাকে পাঠিয়েছিলেন কৌশিক সরকার, আরেকজন রফিহাদ রাত নামে একজন আমাদেরকে কমেন্ট করেন, উনি একটি মেইল পাঠিয়েছেন আমাদেরকে। ঘটনা দুটি ভালো আছে, আমি পড়েছি। একজন লিখেছেন ভাইয়া, যাই হোক এই কমেন্টে আমি পড়তে যাচ্ছি না। ভাইয়া আমার বাসা বালিশিঘাট, লিখেছেন শুধু তোমার জন্য। আপনার প্লিজ কাইন্ডলি এরকম আর ছদ্মনাম ব্যবহার করে কমেন্ট করবেন না ভাই, প্রচুর প্রবলেম হয়। এটা কোনো কথা হলো? আপনার একটা নাম আছে, সেটা বাদ দিয়ে আপনি লিখলেন যে শুধু তোমার জন্য, এটা আপনার নাম বলেন তো আপনাকে কি বলে রাখবো, শুধু তোমার নাকি জন্য, এটা বলেন। প্রোগ্রামের শেষ মুহূর্তে এসে একটু হাসাহাসি হচ্ছে, আর আমরাও একটু একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। লিখেছেন ফুচকাওয়ালা, ভাইয়া গল্পগুলো অনেক ভালো লাগলো। আচ্ছা ফুচকাওয়ালা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি ফুচকা বিক্রি করা বাদ দিয়ে ভূতবেলায় কী করছেন বলেন? আপনার নামটা জানান ভাই, আপনার নামটা অনেক সুন্দর, আমি বিশ্বাস করি। তো দেখতে পাচ্ছি সাদিকুল ইসলাম লিখেছেন ভাইয়া বাসায় ভাবি আছে? না ভাই, আমি এখনও স্টিল বুঝতেই পারছেন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত ছিলেন এ পর্যন্ত। অনেক অনেক ভালোবাসা রইল, এবং আপনাদের ভালোবাসা নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই। রেডিও সারাবেলা আপনাদেরকে পাশে চাই, আপনারা আছেন বলে রেডিও সারাবেলা আছে, আর রেডিও সারাবেলা আছে বলেই ভূতবেলা আছে, ভূতবেলা চলছে, কারণ তাছাড়া আর ভূতবেলা আছে জন্য আমি আছি। আর লিখেছেন শুধু তোমার জন্য, ভাই আমার নাম বিজয়। দেখেন আপনার বিজয় নামটা কত সুন্দর, আর সেখানে আপনাকে যদি আপনি রাস্তা দিয়ে হাঁটেন, আপনাকে পেছন থেকে রাখবে যে শুধু তোমার জন্য, ভাই শোনেন একটু কথা আছে। তো তখন বিষয়টা কেমন দাঁড়াবে? আর আপনার নাম বিজয়, তো এটা ছেড়ে কেন এগুলো ব্যবহার করেন বলেন? শুধুমাত্র আমি একজনকে দিয়ে আপনাদেরকে বোঝালাম, এরকম অসংখ্য মানুষ আছেন, অসংখ্য মানুষ আমাদেরকে প্রতিটি প্রোগ্রামে, রেডিও সারাবেলার প্রত্যেকটি প্রোগ্রামে আমাদের এই কথাগুলো বলতে হয় যে আপনি যদি ছদ্মনাম ব্যবহার করেন ঠিক আছে, বাট প্রত্যেকটি কমেন্টের শুরুতে আপনার নামটি লিখতে হবে। আপনি কোলন দিয়ে লিখতে হবে, আপনার নামটি লিখলেন, লেখার পর একটা কোলন দিয়ে আপনার মতামত জানালেন, যারা ছদ্মনাম ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে। আর যারা প্রকৃত নাম ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করছেন, তাদের তো কোনো নিয়মকানুন মানতে হবে না। তো এই এমন হচ্ছে বিষয়। তো অনেক কথা হলো, কার কাছে কেমন লেগেছে প্রোগ্রামটি অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আর আমাদের রেডিও সার্ভার যে ভূতবেলা অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন, এটির একটি ইউটিউব চ্যানেল আমরা চালু করেছি, খুব অল্প দিন হলো। আপনারা সেটাতে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিওতে একটু ভালো ভালো মন্তব্য করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। আর কথা বাড়তে চাই না, আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। আর আরেকটি বিষয়, আপনাদের সঙ্গে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে থাকে, অবশ্যই কিভাবে পাঠাবেন তা তো জানেনই, তারপরও আমি বলে দিচ্ছি, যারা অফলাইনে আমাদেরকে শুনছেন, অফলাইনে অসংখ্য শ্রোতা আমাদেরকে শোনেন, অনলাইনে বা ফেসবুক লাইভে কিছু কিছু মানুষ যারা যুক্ত হন নতুন নতুন, তো তারা তো দেখতেই পাচ্ছেন আমাদের মেইল অ্যাড্রেসটি। বাট যারা অফলাইনে শুনছেন তাদের জন্য আরেকবার বলতেছি, আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। এই মেইল অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আপনার সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আর যারা স্টুডিওতে আসতে চান তাদেরকে বলি, তারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, রাতুল, এতক্ষণ সাথে ছিলাম আপনাদের। তো আবারও আপনাদের ভালোবাসায় ফিরতে চাই আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9:05। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।